আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা সহজ অধ্যায় সম্পর্কে ক্লাস নেব তোমাদের ইনশাল্লাহ। আমরা এমনভাবে অধ্যায়টাকে পড়বো যেন তোমাদের মোটামুটি এমসিকিউ সিকিউ দুইটাই যেন কাভার হয়ে যায় ফুললি, হ্যাঁ। আর প্লাস কিছু কনসেপচুয়াল পড়বো যেগুলো আমাদের একাডেমিকে ক্লিয়ার থাকে না, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা। আমরা ফুল ক্লাসটাকে খুব প্রাণবন্তভাবে শেষ করব, তোমরা রেসপন্স করবা, হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু রেসপন্স করবা ইনশাল্লাহ, আমরা খুব ভালোভাবে ক্লাসটা আজকে শেষ করব, ঠিক আছে। আমরা প্রথমে একটু অ্যানালাইসিস করি কোন জায়গাগুলো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে এই অধ্যায়ের, হ্যাঁ সেই জায়গাগুলোকে আমরা একটু অ্যানালাইসিস করি। এখানে দেখো, আমাদের বেসিক্যালি অধ্যায়টা আমাদের হিউম্যান ফিজিওলজি, মানে 3 থেকে 10 নাম্বার অধ্যায়ের প্রথম অধ্যায়টা। হ্যাঁ, আমাদের জুলজি বইটা কিছু ভাগে ভাগ আছে, হ্যাঁ। প্রথম অংশগুলো পুরো প্রাণী জগৎকে নিয়ে বলা আছে, আর 3 নাম্বার থেকে 10 নাম্বার অধ্যায় পর্যন্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বডি সম্পর্কিত। যেমন প্রথমে আছে কি পরিপাক, এরপরে আছে কি রক্ত সম্পর্কে আছে, এরপর আছে কি শোষণ আছে, এরপর আসে বর্জ্য। এগুলো দেখো মানব দেহে যে অঙ্গগুলো আছে, প্রত্যেকটা অঙ্গ সম্পর্কিত একটা করে অধ্যায় আছে। এর ভিতরে প্রথম অধ্যায়টা আমাদের পরিপাক, হ্যাঁ। এটাকে হিউম্যান ফিজিওলজির অধ্যায়গুলোর ভিতরে আমরা ফেলি। হিউম্যান ফিজিওলজির প্রথম অধ্যায়টা পরিপাক। পরিপাক ওয়ার্ডটা শুনলে বোঝা যায় কি যে অ্যাকচুয়ালি অধ্যায়টা পরিপাক সম্পর্কিত। আমরা যাব যে কোন কোন জায়গা থেকে সিকিউ বেশি আসে, এর আগে আমরা অধ্যায়ের নাম পরিপাক সম্পর্কে একটু জানি। অধ্যায়ের নামটা সম্পর্কে একটু জানি, এরপর আমরা দেখবো যে কোন কোন জায়গাগুলো থেকে সিকিউ আসে। প্রথমে আসি একটু আমরা পরিপাক সম্পর্কে আমরা একটু আইডিয়া দিই, হ্যাঁ। আচ্ছা, পরিপাকটা একটু দেখি আমরা, এরপরে আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। পরিপাক দেখো, এটা একটা জটিল প্রক্রিয়া। পরিপাক একটা জটিল প্রক্রিয়া যেখানে কিছু প্রভাবক কাজ করে। যেমন দেখো হরমোন আর কি এনজাইম, দুইটা প্রভাবক কাজ করে এটার ভিতরে। এবং কি হয়, বিক্রিয়া শেষে আমরা কিছু জিনিস পাই, যেমন সরল, তরল, আর একটা দেহ গ্রহণ উপযোগী। তাহলে আমরা একটা রাসায়নিক বিক্রিয়া আকারে এটাকে পড়তে পারি। পরিপাক একটা প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যবস্তুগুলো ভেঙে যায়। প্রভাবক কাজ করে দুইটা, একটা কি হরমোন আর একটা এনজাইম। এবং ভাঙার পরে 3টা জিনিস আমরা পাই, সরল, তরল আর দেহ গ্রহণ উপযোগী ক্ষুদ্র খাদ্যকণা পরিণত হয়। এটাকে বলা হয় পরিপাক। তোমাদের ক মার্কসের জন্য এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক মার্কসের জন্য এই কোশ্চেনটা আসে, হ্যাঁ। এখান থেকে আবার একটা এমসিকিউ আসে যে পরিপাক কয় প্রকার। তোমাদের একাডেমিকে এমসিকিউটা আসে, পরিপাক 2 প্রকার। একটা যান্ত্রিক পরিপাক, আর একটা রাসায়নিক পরিপাক। তাহলে আমরা অধ্যায়ের প্রথমে নামটা সম্পর্কে আমরা একটু জানি যে পরিপাক, তাই না। পরিপাক তাহলে এমন একটা প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়া যেখানে জটিল খাদ্যবস্তু ভেঙে যাবে। প্রভাবক হিসেবে কাজ করবে 2টা জিনিস, একটা হরমোন আর একটা কি এনজাইম। হরমোন আর এনজাইম, এবং পরিণত হবে কি সরল, তরল, দেহ গ্রহণ উপযোগী খাদ্যকণায় পরিণত হবে। এটাকে বলা হয় পরিপাক। সবাইকে ক্লিয়ার সংজ্ঞাটা? আমরা অধ্যায়ের ভিতরে ঢুকবো, কোথা থেকে সিকিউ আসে ওই দিকেও যাবো। অধ্যায়ের নামটা সম্পর্কে আমরা একটু জানি। আচ্ছা, এবার আমরা আসি একটু সিকিউতে আসি। আমরা সিকিউতে আসি, কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে। এখন দেখো, আমরা প্রথম অংশগুলোতে দেখি কোন কোন জায়গাগুলোকে আমরা সবচেয়ে বেশি টাচ করব, হ্যাঁ। এখানে দেখো, পরিপাকের ভিতরে কিছু জায়গার পরিপাক আছে, যেমন মুখগহ্বরের পরিপাক আছে আমাদের, হ্যাঁ। এরপরে কোথায় আছে পাকস্থলীর পরিপাক আছে, ক্ষুদ্রান্তের পরিপাক আছে। 3টা পরিপাক আছে, এর ভিতরে ক্ষুদ্রান্তটা সবচেয়ে বেশি আসে, মুখগহ্বরেরটা আসে না, পাকস্থলীটাও খুব একটা আসে না, বাট আসে। তাহলে আমাদের এখানে পরিপাক থেকে আমরা 2টা জিনিস পড়বো। একটা পাকস্থলীর পরিপাক, এটা আমাদের 5 স্টার। এখানে একটা জিনিস লেখা হয়নি, ক্ষুদ্রান্তের পরিপাক, ওইটাও আমরা একটু দেখবো, হ্যাঁ। ক্ষুদ্রান্তের পরিপাক, ক্ষুদ্রান্তের পরিপাকটা পরে লেখা আছে, এই জন্য এই বক্সে ক্ষুদ্রান্তের পরিপাকটা লেখা আসে না। এটাও 5 স্টার। তাহলে পাকস্থলীর পরিপাক, ক্ষুদ্রান্তের পরিপাক। মুখগহ্বরের পরিপাকটা এতটা ইম্পর্টেন্ট না, এটা ক আর ক্ষয়ের জন্য আসে, ক এর জন্য আসতে পারে, ক্ষয়ের জন্য আসতে পারে, ঠিক আছে। আচ্ছা,
মেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যকৃৎ। যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, এটা 5 স্টার, মোর দেন 5 স্টার। তাহলে বেসিক্যালি আমরা অধ্যায়টাকে আমরা মোটামুটি বুঝে ফেলছি। ফিক্সড জায়গা থেকে কোশ্চেন আসবেই, তোমার 1.5টা থেকে 2টা সিকিউ আসে, প্রতি বছর আসে, প্রতি বছর আসে, 25-এ পুরো সময়টাই আসছে, প্রত্যেকটা বছর আসে। তাহলে এই অধ্যায়টা বাদ দিয়ে যাওয়ার সুযোগ নেই। এবং ক আর খ এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে পরিপাক ও শোষণ। বেশিরভাগ কোশ্চেনে কিন্তু কমন পড়ে যায় সিকিউ গুলোতে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে সিকিউর জন্য আমরা বেসিক্যালি 3টা জায়গাকে টাচ করব। সেটা কি? আমরা পাকস্থলীর পরিপাকটা পড়বো, ক্ষুদ্রান্তের পরিপাকটা পড়বো, আর যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা। আমরা এই জায়গাটাকে সবচেয়ে 100% প্রায়োরিটি দিয়ে পড়বো। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার। তোমাদের সময় দেখবে এখান থেকে সিকিউ আসছে, কোনো না কোনো বোর্ডে আসবেই, মাস্ট, কোনো না কোনো বোর্ডে আসবে। দেখো ঢাকা বোর্ডে 23-এ আসছে, তার মানে এই বছর আসার একটা বড় সম্ভাবনা আছে এই জায়গা থেকে। অন্যান্য বোর্ডে দেখো 25-এ প্রত্যেকটা বারে আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা একটু আস্তে আস্তে ঢুকি। হ্যাঁ, দেখো, হ্যাঁ, এই যে দেখো ক্ষুদ্রান্তের ভূমিকা এখানে আছে, দেখছো? এটাও 5 স্টার। ওই যে ভাইয়ার নিচে দিয়ে যেটা লিখেছিলাম এটা এই স্লাইডে আছে। ক্ষুদ্রান্তের ভূমিকাটা 5 স্টার আর কি। হ্যাঁ, আর বাকিগুলা হচ্ছে আমরা কিসের জন্য পড়বো? আমরা ক আর ক্ষয়ের জন্য পড়বো, ক আর ক্ষয়ের জন্য পড়বো। ওই যে স্থূলতা একটা টপিকস আছে, স্নায়ুর ভূমিকা আছে, এগুলো খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। বৃহদান্তের কাজ, এগুলো খ নাম্বারে সবচেয়ে বেশি আসে। তাতে আমরা মোটামুটি একটু আইডিয়া পেয়েছি, তাই না? অধ্যায়ের প্রথম অংশগুলোর ভিতরে 3টা জায়গা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাকস্থলীর পরিপাক, ক্ষুদ্রান্তের পরিপাক, আর হচ্ছে যকৃৎ। এগুলো হচ্ছে সিকিউর গ আর ঘয়ে আসে। আর লাস্টের দিকে যেগুলো আছে, যেমন স্থূলতা, স্নায়ুতন্ত্রের ভূমিকা, বৃহদন্তের কাজ, হ্যাঁ, প্রথম দিকে ছোট ছোট কোশ্চেন আছে, যে কোশ্চেনগুলো হচ্ছে আমাদের হ্যাঁ খ মার্কসের জন্য আসে, ক বা খ মার্কসের জন্য আসে। হ্যাঁ, ঠিক আছে, আমরা আসি এই অধ্যায়ে আমরা কোন কোন চিত্রগুলো প্র্যাকটিস করব। হ্যাঁ, এটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যকৃতের চিত্র প্র্যাকটিস করব, অগ্নাশয়টা এত বেশি লাগবে না, আইলেটস অফ রিঙ্গারেন্সটাও একটু ট্রাই করবো আমরা, পাকস্থলীটা লাগবে। ঠিক আছে, যকৃৎ, পাকস্থলী আমরা খুব ভালোভাবে পড়বো, চিত্র আঁকবো, আর হচ্ছে অগ্নাশয়টা একটু দেখবো। আরগুলো হচ্ছে আমরা জাস্ট একটু রিহার্সেল করবো। হ্যাঁ, একটু জাস্ট রিহার্সেল করবো। ঠিক আছে। আচ্ছা, আমাদের এই অধ্যায়ে প্রথমে একটা খ মার্কসের জন্য 5 স্টার একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে কি, পাকস্থলী নিজে পরিপাক হয় না। পাকস্থলী নিজে পরিপাক হয় না। দেখো একটা জিনিস দেখো, পাকস্থলীর ভিতরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এমন একটা অ্যাসিড, এটার পিএইচ থাকে হচ্ছে 1.5 থেকে 3 এর ভিতরে। তার মানে তুমি যদি একবারে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার হাতের উপরে দাও, তাহলে দেখবে যে হাড়টা আর নাই, হাড় বের হয়ে যাবে, তোমার স্কেলিটালটা বের হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো এটা কতটা হচ্ছে কি তীব্র। বাট এটা তোমার পেটে থাকতেছে, পেটটা কি একটা সফট টিস্যু না, নরম একটা অংশ। তাহলে এটা কি হয়ে যেতে পারে? এটা পুড়ে যেতে পারে, তাই না? অ্যাসিড দ্বারা পুড়ে যেতে পারে। বাট তোমার পেটটা কি পুড়ে যায়? পুড়ে যায় না। তাহলে এমন কিছু একটা জিনিস আছে যেটা পাকস্থলীকে নষ্ট করে দেয় না। আবার একটা জিনিস দেখো, পাকস্থলীতে কি আমিষ পরিপাক হয়, তাই না? পাকস্থলীতে আমিষ পরিপাক হয়। এখন দেখো, আমিষ যেহেতু পরিপাক হয় পাকস্থলীতে, তার মানে কি আমাদের স্কিনটা কি বলতো? কে বলতে পারবা এটা কি কার্বোহাইড্রেট নাকি প্রোটিন নাকি স্নেহ জাতীয় পদার্থ? সবচেয়ে বেশি কোনটা থাকে? একটু রেসপন্স করো তোমরা যারা আছো। আমাদের বডির স্ট্রাকচার গুলো কে তৈরি করে? কার্বোহাইড্রেট, প্রোটিন নাকি স্নেহ? প্রোটিন, তাই না? প্রোটিন জাতীয়। আচ্ছা, আমিষ আর প্রোটিন তো একই জিনিস, তাই না? তাহলে দেখো, পাকস্থলীতে আমিষ পরিপাককারী এনজাইম আছে বা প্রোটিন পরিপাককারী এনজাইম আছে। পাকস্থলীর প্রাচীরটাও প্রোটিন। তাহলে একটা কোশ্চেন আসে না, পাকস্থলীর প্রাচীরটা নিজে নিজেকে পরিপাক করে ফেলতে পারে না? বলতো, মানে প্রাচীরটা কিন্তু প্রোটিন, তাহলে কি ভিতরে এনজাইম গুলো প্রোটিন পরিপাকের এনজাইম, তাহলে কি হবে? সরাসরি কি হবে? প্রাচীরটা কি করবে সে? এই কার্বোহাইড্রেট না, এটা প্রোটিন। আমাদের বডির প্রত্যেকটা অংশ বেশিরভাগই প্রোটিন তৈরি করে। প্রোটিন, এই জন্য তো ডাক্তাররা বলে প্রোটিন জাতীয় খাবার বেশি খাবা, ভাত কম খাবা, তাই না? ভাত খুব একটা নেসেসারি না, তুমি ভাত ছাড়াও চলতে পারবা। আচ্ছা, তাহলে পাকস্থলীর প্রাচীরটা এই আমিষ পরিপাকের এনজাইম দ্বারা কি সে পরিপাক হয়ে যেতে পারে, বাট সেই পরিপাকটা কিন্তু হয় না। এই কোশ্চেনটা একটা 5 স্টার কোশ্চেন, ক্ষয়ের জন্য প্রতি বছরই আসে, প্রায় কোনো না কোনো বোর্ডে আসে। আমরা একটু বইতে আসি, এই কোশ্চেনটাকে আমরা সবার আগে শেষ করি, ছোট ছোট করে আমরা কোশ্চেনগুলোকে শেষ করব। হ্যাঁ, আমরা একটু আসি, কোশ্চেনটা আছে সামনে।
আমরা সিকিউর জন্য তোমাদের পারফেক্টলি আমরা পড়াবো। হ্যাঁ, যে দেখো এই জায়গাতে চলে আসো, সবাই একটু দেখলে পারবা। পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, দেখো নিজে কেন পরিপাক হয়ে যায় না। প্রথম অংশটা দেখি। পাকস্থলীর অন্তর্গাত্র থেকে একটা পদার্থ নিঃসৃত হয়, একটা স্তর আছে মিউকাস স্তর। মিউকাস স্তর থেকে মিউসিন নিঃসৃত হয়, মিউসিন। মিউসিন এটা কি করে, হাইড্রোক্লোরিক অ্যাসিডকে একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে, ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। আমরা একটু দেখি, এই যে দেখো পাকস্থলীর প্রাচীর, এটা হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। পাকস্থলীর প্রাচীরে কি থাকে, কোষ থাকে, তাই না? ছোট 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 কোষ থাকে, ছোট ছোট কোষ থাকে। এই কোষগুলো থেকে অলওয়েজ ভিতরের দিকে কি নিঃসৃত হয়, প্রাচীরের দিকে একটা মিউকাস স্তর থাকে, মিউকাস স্তর। মিউকাস স্তর থেকে মিউসিন রিলিজ হয়, মিউসিন। এটা এই জায়গাটাকে পিচ্ছিল করে রাখে, পিচ্ছিল করে রাখে। দেখো মাঝখানে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, বাট প্রাচীরটা যখন পিচ্ছিল হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কি সহজেই দেয়ালের দিকে লাগতে পারবে? লাগতে পারবে না। হ্যাঁ, প্রাচীরের সাথে লেগে যেতে পারবে না। তাহলে কি হবে, একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করবে, ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। তাহলে পাকস্থলীর প্রাচীরটা হচ্ছে মিউকাস স্তর। মিউকাসটা কি, মিউসিনটা কি? আচ্ছা, তোমাদের যখন সর্দি হয় তখন কি হয়? হ্যাঁ, আমাদের নাক দিয়ে পানি পড়ে, তাই না? মিউকাস নিঃসৃত হয়, একটা পিচ্ছিল জাতীয় পদার্থ। আমাদের মুখ থেকে শুরু করে গলা, পেটে যত অংশ আছে, পায়ুপথ পর্যন্ত সবগুলার প্রাচীরে একটা জিনিস কমন থাকবে, সেটা হচ্ছে মিউকাস স্তর থাকবে, যেখান থেকে মিউসিন নিঃসৃত হবে। চিন্তা করে দেখো, তোমার প্রাচীরটা হচ্ছে কি, ধরো শুকনা, তাহলে তোমার খাদ্যগুলো খাওয়ার পর কি নিচ পর্যন্ত, পায়ে পর্যন্ত যেতে পারবে কখনো? কখনো কিন্তু আসবে না। তাহলে এই জায়গাটাকে কি পিচ্ছিল করে দিতে হবে। এই পিচ্ছিল জিনিসটা করে হচ্ছে এই যে মিউকাস থেকে নিঃসৃত হয় মিউসিন, এই জিনিসটা এটা সব জায়গায় থাকে, আমাদের পাকস্থলীর প্রাচীরও থাকে। তাহলে এই জিনিসটা পাকস্থলীকে প্রোটেকশন দেয়। এরপরে আসি, বাইকার্বনেট নিঃসৃত হয়, যেটি একটি ক্ষার হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে। আমরা হচ্ছে এখানে একটা স্লাইড নিয়ে, হ্যাঁ এখান থেকে বুঝে, ধরো হচ্ছে এটা হচ্ছে আমাদের পাকস্থলীর প্রাচীর। পাকস্থলীর এই যে কোষগুলো থাকে, এই কোষগুলো থেকে বাইকার্বনেট নিঃসৃত হয়, HCO3, হ্যাঁ মাইনাস। আর মাঝখানে কি থাকে বলতো, মাঝখানে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাইলে দেখো এই দিক থেকে বাইকার্বনেট আসতে আসছে, বাইকার্বনেট আসছে, সব দিক থেকে বাইকার্বনেট গুলো আসতেছে, আর মাঝখানে থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মাঝখানে ঠিকই আসবে, বাট হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যখন প্রাচীরের দিকে যেতে চাইবে তখন কি হবে, বাইকার্বনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিডকে একসাথে বিক্রিয়া করবে। এই বিক্রিয়া করে ঠিক এইসব জায়গায়, ঠিক দেয়ালের চারপাশে লবণ আর পানি তৈরি করে, লবণ আর পানি তৈরি করে। তাহলে দেখো প্রাচীরের অংশগুলোতে কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। সবাইকে এই জিনিসটা ক্লিয়ার? মাঝখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, প্রাচীর থেকে অলওয়েজ বাইকার্বনেট নিঃসৃত হয়। বাইকার্বনেট কি একটা ক্ষার, হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন হয়। দুইটা যখন একসাথে কন্ট্যাক্ট পয়েন্ট আসে তখন প্রাচীরগুলোতে অলওয়েজ কি হয়, একটা নিউট্রাল অবস্থা থাকে। তাহলে প্রাচীরটা কি কোনোভাবে ক্ষতি হচ্ছে? কোনোভাবে কিন্তু ক্ষতি হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে আসি, হ্যাঁ এরপরে দেখো পাকস্থলীর প্রাচীর থেকে একটা এনজাইম নিঃসৃত হয়, অলওয়েজ কিছু এনজাইম নিঃসৃত হয়, যেমন পেপসিনোজেন গুলা পেপসিনে পরিণত হয়। যেমন আমি একটু আসি, স্লাইডটাতে আসি। আচ্ছা, পাকস্থলীর প্রত্যেকটা কোষ থেকে কিছু এনজাইম নিঃসৃত হয় না? একটা এনজাইম আছে, সেটা হচ্ছে পেপসিনোজেন বলে, যেটা আমাদের মুখগহ্বরে খাদ্যের পরিপাকে আমরা ইউজ করি। পেপসিনোজেনটা হচ্ছে কি, একটা নিষ্ক্রিয়, হ্যাঁ একটা নিষ্ক্রিয় এনজাইম, নিষ্ক্রিয়। তাহলে বলতো নিষ্ক্রিয় কোনো এনজাইম কখনো কি খাদ্য পরিপাক করতে পারে?
কখনোই খাদ্য পরিপাক করতে পারে না। তাহলে নিষ্ক্রিয় এনজাইমটাকে অলওয়েজ সক্রিয় করতে হবে। এই নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় করে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা এমসিকিউর জন্য একটা 5 স্টার একটা এমসিকিউ। তাহলে নিষ্ক্রিয় পেপসিনোজেন মানে এটা পরিপাক করার জন্য এটাকে সক্রিয় হতে হবে। তাহলে সক্রিয় করে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, সক্রিয় করে কিসে পরিণত হয়, সেটা পেপসিনে পরিণত হয়, পেপসিন। তাহলে দেখো পেপসিনোজেন গুলো ভিতরের দিকে ঢুকতেছে, সবগুলো কোষ থেকে পেপসিনোজেন গুলো পাকস্থলীর মাঝখানের অংশ, এই অংশে আসতে চাচ্ছে। এখানে আছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড পেপসিনোজেনের সাথে বিক্রিয়া করে ভিতরের দিকে ঢুকে যায় হচ্ছে পেপসিন, ভিতরে আসবে পেপসিন, বাট এতটুকু পর্যন্ত পেপসিনোজেন আছে। তাহলে দেখো পেপসিনোজেন থেকে পেপসিনে সে পরিণত হচ্ছে। এই জায়গাগুলোতে খরচ হয়ে যাচ্ছে কোন জিনিসটা, সবাই একটু একটু বলো তো, একটু যারা আছে একটু বলো তো, খরচ হয়ে যাচ্ছে কোন জিনিসগুলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড খরচ হয়ে যাচ্ছে। এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়, প্রাচীরের দিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। এই জন্য প্রাচীরে কখনো ফুটা হয়ে যায় না, আমরা যেটা বলি ছিদ্র, পাকস্থলী আলসার হয়ে যায় না, আমরা শুনছি অনেকে হয়তো বা, তাই না? হ্যাঁ, সবার ক্লিয়ার, তাই না? আচ্ছা, এই যে এটাই বলছে যে পেপসিনোজেনকে পেপসিনে পরিণত করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসি। আচ্ছা, পাকস্থলীর প্রাচীরে যে এপিথেলিয়াম কোষগুলো আছে, এই কোষগুলো কেমন অনেক ঘন, অনেক সন্নিবেশিত থাকে। ধরো এটা একটা পাকস্থলীর প্রাচীর, কোষগুলো কি হয়, কলামনার সেল থাকে, লম্বা লম্বা লম্বা, একটার সাথে একটা স্তম্ভ আকারে থাকে। তাহলে কারো প্রাচীরের কোষগুলো যে অনেক লম্বা হয়, অনেক ঘনভাবে একটার সাথে একটা লেগে থাকে, তাহলে কি কোনো কিছুটাকে ছিদ্র করে যেতে পারবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড কি প্রাচীরটাকে ভেদ করতে পারবে? পারবে না। তাহলে ভেদ করতে পারবে না, তাই না? ভেদ করতে পারবে না। তাহলে খুব সহজে হচ্ছে কি প্রোটেকশন দেবে। ঠিক আছে, আমরা সবাই ক্লিয়ার? এটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। এরপর দেখো পাকস্থলীর প্রাচীরগুলো। আচ্ছা, আমাদের কোন স্কিন, আমাদের স্কিন উপরে, আমাদের হাতের যে স্কিন বা শরীরের যে স্কিন, এগুলো দেখবে যে 21 দিন পর পর চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই বেশি দিন থাকতে পারে না। তাহলে 21 দিন যদি পাকস্থলী তো সারাদিন খাদ্য ঢুকতেছে বের হচ্ছে, ঢুকছে বের হচ্ছে, তাহলে কি হবে? প্রাচীরগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে প্রাচীরগুলো যেন নষ্ট না হয়ে যায়, আল্লাহ একটা নতুন সিস্টেম করে দিচ্ছে আমাদের। সেই সিস্টেমটা কি, 3 থেকে 6 দিন পর পর এগুলো বারবার রিপ্লেস হবে। যে কোষগুলো আছে পাকস্থলীর প্রাচীর, 3 থেকে 5 দিন পর পর অলওয়েজ রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো রিপ্লেস হয়ে যায়। এইভাবে হচ্ছে আমাদের, তাহলে কোশ্চেনটা কি ছিল? পাকস্থলী কেন নিজে পরিপাক হয়ে যায় না? দুইটা জিনিস থাকে নষ্ট করে দেয়, একটা হচ্ছে আমিষ পরিপাককারী এনজাইম, আর একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুইটা থেকে প্রোটেকশন নিতে হবে। তাহলে আমরা আবার একটু ডিসকাস করি। পাকস্থলীর প্রাচীরটা হচ্ছে মিউকাসের স্তর থাকে, মিউসিন নিঃসৃত হয়, যেটা শ্লেষ্মা জাতীয় পদার্থ, এই জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেদ করে যেতে পারে না। কোষগুলো কেমন থাকে, ঘন সন্নিবেশিত থাকে, যার কারণে হচ্ছে কোনো জিনিস ভেদ করে পাকস্থলীর প্রাচীর ভেদ করে বের হয়ে যেতে পারে না। 3 নম্বর পয়েন্টটা কি ছিল? পাকস্থলীর প্রাচীর থেকে অলওয়েজ বাইকার্বনেট ভিতরের দিকে ঢুকতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড মাঝখান দিয়ে যাচ্ছে। প্রাচীরের চারপাশে অলওয়েজ নিউট্রাল একটা কন্ডিশন থাকে। বুঝতে পারছো সবাই? নিউট্রাল একটা কন্ডিশন থাকে, তাহলে প্রাচীরটাকে সে কোনোভাবে হ্যাম্পার করতে পারছে না। আরেকটা পয়েন্ট কি ছিল আমাদের? পেপসিনোজেন। পেপসিনোজেনটা কি ছিল? নিষ্ক্রিয়। এটা অ্যাক্টিভ হতে হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করে। এই জন্য প্রাচীরের দিকে কখনো কি থাকে না, কখনো হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে না। সবার কি ক্লিয়ার হয়েছে বলতো? আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে দেখবো যে হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে, আস্তে আস্তে সবকিছু হয়ে যাবে। আচ্ছা, আমরা এরপরে আসি। ঠিক আছে, আমরা এই কিছু ছোট ছোট জিনিসগুলো একটু দেখি তো। আমরা পাকস্থলীর গঠনটা একটু পড়ে ফেলি। পাকস্থলী যেহেতু পড়া শুরু করেছি, পাকস্থলীটার গঠনটা একটু দেখি। এই যে দেখো, এটা হচ্ছে পাকস্থলী, তাই না? দেখো এখান থেকে দেখি পাকস্থলীর কি কি অংশগুলো আছে, একটু দেখি তো ভালো করে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখি। দেখো পাকস্থলীতে আমরা কিছু ভাগে ভাগ করি। উপরের যে অংশটা থাকে, দেখো উপরে থাকে অন্ননালী, উপর দিয়ে অন্ননালী আসতেছে, আর নিচে কি থাকে বলতো? ক্ষুদ্রান্তের ডিউডেনাম শুরু হয়। এর মাঝখানে যে অংশটা থাকে, এটাই হচ্ছে আমাদের পাকস্থলী।
পাকস্থলীর টোটাল 5টা ভাগ আছে, 5টা অংশ আছে। উপরের যে অংশটা আছে যেটা অন্ননালীর সাথে কানেক্ট হয় এটাকে বলা হয় কার্ডিয়া, এটাকে বলা হয় কার্ডিয়া। ঠিক আছে, উপরের পাকস্থলীর উপরের যে অংশ অন্ননালীর সাথে কানেক্ট থাকে এটাকে বলা হয় কার্ডিয়া। আর পাকস্থলীর অগ্রভাগে একটা গম্বুজের মতো অংশ থাকে, দেখো তো পাও কিনা, গম্বুজের মতো একটা অংশ থাকে, এটাকে বলা হয় ফান্ডাস। কি বলা হয়? ফান্ডাস। একটা গম্বুজের মতো অংশ থাকে, সেটাকে বলা হয় ফান্ডাস। এরপরে দেখো কিছু বাঁক থাকে, তাই না? আমাদের রোডগুলো যেমন বাঁক নেয় এরকম কিছু বাঁক থাকে। একটা হচ্ছে ছোট বাঁক থাকে, আর একটা হচ্ছে কি বড় বাঁক থাকে। পাকস্থলীর যে অংশে ডিউডেনামের সাথে যুক্ত হয়, ডিউডেনামের সাথে যে অংশটা যুক্ত হয় সেটাকে বলা হয় পাইলোরাস, সেটাকে বলা হয় পাইলোরাস। তাহলে গ নাম্বারের জন্য এই কোশ্চেনটা আসতে পারে, পাকস্থলীর গঠন বর্ণনা করো। বুঝতে পারছো? পাকস্থলীর গঠন বর্ণনা করো। সেখানে আমরা 5টা অংশ লিখতে পারি খুব সুন্দরভাবে। অন্ননালীর সাথে যেটা কানেক্ট হয় উপরে, এটাকে কার্ডিয়া, উপরের অংশ থাকে ফান্ডাস, আর 2টা বাঁক থাকে, একটা ছোট বাঁক একটা বড় বাঁক, আর নিচের অংশ যেটা ক্ষুদ্রান্তের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে পাইলোরাস। এটা কিন্তু গ নাম্বারের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গ নাম্বারে এই কোশ্চেনটা আসে, গ নাম্বারে এই কোশ্চেনটা কিন্তু আসে। ঠিক আছে, তার পাকস্থলী তো মোটামুটি ক্লিয়ার। বলো তো আমাদের পাকস্থলী কি ক্লিয়ার? সবাই একটু রেসপন্স করো তো। ক্লিয়ার, গুড। তোমরা কি বুঝতে পারছো? তোমাদের কোশ্চেন থাকলে বলবো, আমরা একটু সিকিউ প্র্যাকটিস করবো। হ্যাঁ, আস্তে আস্তে করে আমরা টপিকগুলোতে ঢুকবো। অধ্যায়গুলো একটু বড়, বাট আমরা চেষ্টা করবো যেন খুব ভালোভাবে যেন শেষ করতে পারি আমরা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা একটা সিকিউ দেখি। হ্যাঁ, দেখো এখানে কিছু স্ট্রাকচার আছে। এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের লিভার, তাই না? এটা হচ্ছে আমাদের লিভার। নিচেরটা হচ্ছে পাকস্থলী। তাহলে বি অংশটা হচ্ছে আমাদের লিভার বা যকৃৎ, আর এই অংশটা কি আমাদের পাকস্থলী। সি অংশটা হচ্ছে আমাদের অগ্নাশয়। সিকিউটা দেখি আমরা। উদ্দীপকে এই চিহ্নিত অংশটি, এই চিহ্নিত অংশটির নাম কি বলতো? পাকস্থলী। এই চিহ্নিত অংশ হচ্ছে পাকস্থলী। অংশটি খাদ্যের পরিপাক ঘটলেও নিজে পরিপাক হয়ে যায় না। দেখছো, খাদ্যের পরিপাক হলেও নিজে পরিপাক হয়ে যায় না। তাহলে আমরা এই কোশ্চেনটা কিন্তু পড়ে ফেলছি অলরেডি, তাই না? বলতো এই কোশ্চেনটা এখন তোমরা লিখতে পারবে না? এই কোশ্চেনটা কি লিখতে পারবে? দেখো এখন কিন্তু আমাদের জিনিসগুলো কমন হয়ে যাচ্ছে, আমরা যেগুলো পড়েছি এগুলো কিন্তু এখন চলে আসতেছে, তাই না? হ্যাঁ, সবাই একটু রেসপন্স করো। তোমরা যারা ইউটিউবে আছো, ফেসবুকে আছো, হ্যাঁ আমরা সবাই রেসপন্স করবো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমাদের অলরেডি পড়া শেষ। আচ্ছা, বি গ্রন্থিটির গঠন বর্ণনা করো। বি গ্রন্থিটি, বি গ্রন্থিটি কি? সবাই একটু রেসপন্স করো তো। বি গ্রন্থিটি হচ্ছে লিভার, তাই না? যকৃৎ। তাহলে যকৃতের গঠন বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু আসে। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখো আমরা একটু এই স্লাইডটা দেখি। যকৃৎ আসলে কোথায়? আমাদের 2টা গহ্বর থাকে, একটা হচ্ছে বক্ষ গহ্বর যেটা বুকে থাকে, আর একটা হচ্ছে উদর গহ্বর যেটা পেটে থাকে। পেটের ভিতরে পাকস্থলী, যকৃৎ, আমাদের অগ্নাশয়, এগুলো সবচেয়ে বেশি থাকে। এরপর কি থাকে? অন্ত্রগুলো থাকে, ক্ষুদ্রান্ত আর বৃহদান্ত থাকে, তাই না? কিভাবে থাকে দেখো, এই যে উপরে থাকে অন্ননালী, ইসোফেগাস থাকে। এর নিচে দেখো এই যে লিভারটা কিন্তু সামনের দিকে থাকে, আর উপরে অন্ননালীটা পিছনের দিকে চলে যায়। পিছনের দিক থেকে এসে স্টোমাক তৈরি করে বা পাকস্থলী তৈরি করে। এটি কিন্তু পিছে দিয়ে আসে, এসে নিচে ক্ষুদ্রান্ত তৈরি করে। এর সামনে থেকে একটা লিভার, বড় একটা অংশ। এটা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। তাহলে একটা এমসিকিউ কোশ্চেন হয়ে গেল আমাদের, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? বলতো একটু, তোমরা সবাই একটু রিপ্লাই দাও তো। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? সেটা হচ্ছে কি লিভার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার। রেড না, আমরা অন্য একটা কালার নিই না। এই কালারটা কেমন হয় দেখো তো। হ্যাঁ, এই কালারটা নিই। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি লিভার। হ্যাঁ, তাহলে হচ্ছে লিভার বা যকৃতে 2টা খণ্ড থাকে। একটা হচ্ছে ডান খণ্ড, এটা হচ্ছে রাইট সাইড, আর একটা হচ্ছে লেফট সাইড। এটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। তাহলে লিভারের 2টা অংশ থাকে, একটা হচ্ছে ডান খণ্ড, একটা হচ্ছে বাম খণ্ড। হ্যাঁ, বেসিক্যালি খণ্ড হচ্ছে 2টা, বাট আমরা বেসিক্যালি 4টা অংশ জানি, তাই না? লিভারের 4টা অংশ কি কি থাকে বলতো? হ্যাঁ, কেউ কি বলতে পারবে কি কি থাকে? হ্যাঁ, কি কি থাকে বলতো? হ্যাঁ, আমরা একটু বইতেই যাই, তোমাদের বই থেকে দেখাই, তাহলে তোমাদের ধরতে ইজি হবে জিনিসগুলো।
যেহেতু তোমাদের হাতে বই আছে, তাহলে আমরা বই থেকে দেখি, একটু নিচেই চলে যাই। আমরা সিকিউর জন্য পড়ছি তো, এই জন্য আমরা সবগুলো জিনিস পড়বো না, বা সবগুলোকে আমরা টাচ করবো, কোনো জিনিস বাদ রাখবো না। ঠিক আছে, এই যে দেখো লিভার, দেখো মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার, তাই না? সবচেয়ে বড় গ্রন্থি, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার। লিভারের 4টা অংশ থাকে, ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। তাহলে লিভারে 4টা জিনিস থাকে। হ্যাঁ, লিভারে 4টা জিনিস থাকে, ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। ঠিক আছে, তাহলে আমাদের লিভারে 4টা জিনিস থাকে, ডান, বাম, কোয়াড্রেট, কর্ডেট। এখন দেখো, এই যে দেখো, এটা তো ডান সাইড, তাই না? ডান অংশের নিচে এখানে একটা পিত্তথলি থাকে, ডান অংশের নিচে পিত্তথলি থাকে। 5 স্টার একটা এমসিকিউ, বোথ অ্যাডমিশন এন্ড তোমাদের একাডেমিকের জন্য, যে পিত্তথলি যকৃতের কোন খণ্ডের সাথে যুক্ত থাকে। এটা মেডিকেল অ্যাডমিশনেও আসছিল একবার, তোমাদের একাডেমিকেও এই কোশ্চেনটা আসে। হ্যাঁ, বোর্ড কোশ্চেন অনেক বেশি আসে। তাহলে দেখো, পিত্তথলি যকৃতের ডান খণ্ডে, হ্যাঁ ডান খণ্ডের সাথে যুক্ত হয়। ঠিক আছে, পিত্তথলিটা যকৃতের ডান খণ্ডের সাথে যুক্ত হয়, পিত্তথলিটা যকৃতের ডান খণ্ডে। সবাই একটু একটু রিপ্লাই করো তো, পিত্তথলিতে কোন অংশে যুক্ত হয়, একটু রিপ্লাই করো তো, বলো তো। পিত্তথলিতে যকৃতের ডান খণ্ডের সাথে যুক্ত হয়, তাই না? ডান খণ্ডের সাথে যুক্ত হয়, গুড। আচ্ছা, ঠিক আছে, এরপরে দেখো, যকৃতের প্রত্যেকটা কোষ থেকে একটা জিনিস উৎপন্ন হয়, সেটা কি বলতো? পিত্ত রস তৈরি হয়। আমাদের একটা এমসিকিউ তো ভুল আসে, যে ভুল অ্যান্সার দিয়ে ফেলে, পিত্তরস কোথা থেকে তৈরি হয়। হ্যাঁ, এই এমসিকিউটা অনেক বেশি আসে। পিত্তরস কোথা থেকে তৈরি হয় বলতো? পিত্তথলি নাকি যকৃৎ? তোমরা একটু রেসপন্স করো তো। কোথা থেকে হয় বলতো? কোথা থেকে উৎপন্ন হয় বলতো? হ্যাঁ, গুড, অনেকে পেরেছ। সেটা হচ্ছে আমাদের কোথা থেকে তৈরি হয়? যকৃৎ থেকে তৈরি হয়, যকৃৎ থেকে তৈরি হয়। ঠিক আছে, হ্যাঁ। আমরা অনেকে ভাবে কি পিত্তথলি থেকে পিত্তটা তৈরি হয়, বিষয়টা কিন্তু এরকম না। যকৃতের প্রত্যেকটা কোষ থেকে কি তৈরি হয়? আমাদের পিত্ত রস তৈরি হয়। এখন দেখো, এই প্রত্যেকটা জায়গায় কি হয়? পিত্ত রস তৈরি হয়। 2টা নালিকা যকৃৎ থেকে বের হয়, একটা হচ্ছে ডান যকৃৎ নালী, একটা হচ্ছে বাম যকৃৎ নালী। দেখি আমাদের ছবিতে আছে কিনা, এখানে আছে, আমরা এখান থেকে দেখি, বা এখানেও ভালো বোঝা যাবে। দেখো, 2টা নালীকে আমাদের যকৃৎ থেকে বের হয়। দেখো, এই যে দেখো, ডান যকৃৎ নালী আর হচ্ছে বাম যকৃৎ নালী, এগুলো যুক্ত হয়ে তৈরি করে কি বলতো? হ্যাঁ, যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী। দেখো, আমরা আসি, 2টা জিনিস তৈরি করে। দেখো, একটা হচ্ছে ডান ও বাম যকৃৎ নালী, এগুলো একটা সময় পরে কি উৎপন্ন করে? অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী, অভিন্ন যকৃৎ নালী। তাহলে হচ্ছে এটা হচ্ছে ডান, হ্যাঁ যকৃৎ নালী, এটা হচ্ছে বাম যকৃৎ নালী, এগুলো তৈরি করে কি? অভিন্ন যকৃৎ নালী। এটাকে বলা হয় কমন হেপাটিক ডাক্ট বলা হয় ইংলিশে। এরপরে দেখো, এটা নিচের দিকে আসে, পিত্তগুলো এরপরে পিত্তথলিতে চলে যায়, পিত্তথলিতে এটা স্টোর হয়ে থাকে। আবার যখন পিত্ত দরকার হয়, তখন এই পিত্ত রসটা আবার হচ্ছে নিচের দিকে আসে, নিচের দিকে এসে, হ্যাঁ কোথায় যায়? নিচের দিকে এসে অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে ক্ষুদ্রান্তের ভিতরে ঢুকে যায়, অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে ক্ষুদ্রান্তের ঢুকে যায়। তাহলে এটাকে বলা হয় কি? সিস্টিক ডাক্ট বলা হয়। এই অংশ থেকে পিত্তথলি পর্যন্ত যে অংশটা থাকে, এটাকে বলা হয় সিস্টিক ডাক্ট। আবার এগুলো যুক্ত হয়ে, এগুলো যুক্ত হয়ে কিসে তৈরি করে? আবার হ্যাঁ, বাইল ডাক্ট হয়ে একটা ছিদ্র দিয়ে ক্ষুদ্রান্তের ভিতরে ঢুকে যায়, এটাকে বলা হয় অ্যাম্পুলা অফ ভ্যাটার। এমসিকিউর জন্য থাকে। হ্যাঁ, পিত্তরস কোন অংশ দিয়ে ক্ষুদ্রান্তের ভিতরে প্রবেশ করে? সেটা হচ্ছে অ্যাম্পুলা অফ ভ্যাটার। সবার কি ক্লিয়ার হয়েছে? অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে প্রবেশ করে, এমসিকিউতে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের, হ্যাঁ যকৃতের ভিতরে কি কি অংশ থাকে, যকৃতের বাইরে কি কি অংশ থাকে, এই জিনিসগুলো। যকৃতের ভিতরে আমরা আরেকটু আসি, দেখো তোমাদের কিছু স্লাইড আছে। হ্যাঁ, যকৃতের ভৌত গঠনটা আমরা পড়তেছি, কি কি জিনিস দেখবো। দেখো, যকৃৎ
কোষকে বা একটা অংশকে একটা টিস্যু নিয়ে এটা কিছু যদি জুম করি তাহলে কিন্তু আমরা মাইক্রোস্কোপে এই জিনিসগুলো পাবো, তাই না? যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়বা, ফার্মাকোলজি নিয়ে পড়বা, হ্যাঁ, বা মেডিকেলে পড়বা, তারা কিন্তু এই স্লাইডগুলো ফেস করতে হবে। দেখো এখান থেকে দেখি এই চিত্রটা অনেক সুন্দর। যকৃতের একটা টিস্যুকে আমরা যদি জুম করি, মাঝখানে কি পাবো? একটা সেন্ট্রাল ভেইন পাবো। মাঝখানে কি পাবো? একটা সেন্ট্রাল ভেইন পাবো। কোষ তো থাকবেই, তাই না? যকৃতের প্রত্যেকটা জায়গায় তো কোষ থাকবেই। কিছুক্ষণ পর পর দেখো এখানে তিনটা জিনিস আছে, দেখো তিনটা করে জিনিস আছে, তিনটা করে জিনিস আছে। এই জিনিসগুলো কি কি দেখো, এটাকে বলা হয় পোর্টাল ট্রায়াড বলা হয়। তিনটা জিনিস কি? পোর্টাল ভেইন, হেপাটিক, হ্যাঁ, ডাক্ট থাকবে, হেপাটিক ডাকটিউল থাকবে, আর হেপাটিক আর্টারি থাকবে। যেহেতু তিনটা জিনিস থাকতেছে এর জন্য এটাকে বলা হয় পোর্টাল ট্রায়াড বলা হয়। পোর্টাল ট্রায়াড, এটাও যকৃতের ভিতরে থাকে। তাহলে কি থাকবে? একটা শিরা থাকবে, একটা ধমনী থাকবে, আর একটা হচ্ছে হেপাটিক ডাকটিউল থাকবে। তিনটে জিনিস নিয়ে কি তৈরি হয়? আমাদের হেপাটিক পোর্টাল ট্রায়াড তৈরি হয়। এটাও যকৃতের ভিতরে থাকবে। এবার দেখো এই জিনিসটাকে আমরা মাইক্রোস্কোপে নিলে ছোট ছোট সাদা সাদা অনেকগুলো দেখো অংশ থাকে, ছোট 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 সাদা সাদা, দেখো ছোট ছোট সাদা অংশ থাকে। এগুলোকে বলা হয় সাইনোসয়েড। সাইনাস মানে কি? গহ্বর। সাইনাস মানে গহ্বর। তাহলে সাইনোসয়েড মানে কি? লিভারে যে গহ্বরটা থাকবে সেটাকে, হ্যাঁ, সাইনোসয়েড বলা হয়। তাহলে প্রত্যেকটা এই যে ছোট 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 জায়গায় যে গর্তগুলো থাকে এগুলোকে কি বলা হয়? সাইনোসয়েড বলা হয়। কি বলা হয়? সাইনোসয়েড বলা হয়। ঠিক আছে। আর এই যে পিঙ্ক কালারের ছোট 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 যে জিনিসগুলো দেখা যাচ্ছে, পিঙ্ক কালারের, পিঙ্কিশ, এগুলো হচ্ছে হেপাটিক সেল বলা হয়। এগুলোকে হেপাটিক সেল বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যকৃতের ভৌত গঠনের ভিতরে আমরা কি কি দেখতেছি দেখো। আমরা উপরে জিনিসগুলো দেখতেছি, এই যে আণুবীক্ষণিক গঠনের ভিতরে দেখো আমরা সবগুলো জিনিস পেয়ে যাচ্ছি, তাই না? কি কি আছে দেখো। হেপাটিক কোষ থাকে, আমাদের কেন্দ্রীয় শিরা থাকে, তাই না? আমাদের হচ্ছে সাইনোসয়েড থাকে, এই যে সাইনোসয়েড থাকে। তাহলে এগুলো কিন্তু আমরা ছোট ছোট যকৃতের ভৌত গঠন চিত্রটা দিবা, এরপরে পয়েন্ট পয়েন্ট দিবা। প্রথম পয়েন্টে দিবে হেপাটিক কোষ, দ্বিতীয় পয়েন্টে কেন্দ্রীয় শিরা, তৃতীয় পয়েন্টে সাইনোসয়েড, চতুর্থ পয়েন্টে দিয়ে দিবে যে গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের বাইরে একটা আবরণ থাকে না? প্রত্যেকটা অর্গানের ভিতরে আবরণ থাকে, এই আবরণকে বলা হয় গ্লিসন্স ক্যাপসুল বলা হয়। গ্লিসন্স ক্যাপসুল বলা হয়। তাহলে যকৃতের আবরণকে কি বলা হয়? গ্লিসন্স ক্যাপসুল বলা হয়। ঠিক আছে। এরপরে আসো আমাদের যে সিকিউর 5 স্টার, মানে যেটা ধরো প্রতি বছর আসে, এই কোশ্চেনটা আসে, এই কোশ্চেনটা আসে। এবার ধরো 5 স্টার, ধরো এটা চলে আসে, তোমার সেশন আসে, গত সেশনে সবগুলো বোর্ডে আসছে, হ্যাঁ। যকৃতের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা, একবারে 5 স্টার একটা কোশ্চেন, হ্যাঁ। যকৃতের সঞ্চয় বিভাগ, মানে এই অধ্যায় যদি একটা বল ভাই আমার একটা কোশ্চেন লাগবে, যেটা হচ্ছে আসার মতো একটা কোশ্চেন, সেটা হচ্ছে এটা, যকৃতের কি কি সঞ্চয় ভূমিকা আছে আমরা একটু দেখি, হ্যাঁ। তাহলে যকৃতের দুইটা জিনিস, যকৃত হচ্ছে আমাদের বডিতে এমন একটা অর্গান যেখানে অনেক বেশি ক্রিয়া বিক্রিয়া হয়, প্রায় 500রও বেশি, দেখো তোমাদের বইয়ে আছে, তাই না? 500রও বেশি, যে 5 শতাধিক জৈবিক কাজ সম্পন্ন করে। এই জন্য একে কি বলা হয়? জৈব রসায়নাগার বলা হয়। এটা ক্ষয়ের জন্য 5 স্টার একটা কোশ্চেন, এটা আসে ক্ষয়ের জন্য 5 স্টার একটা কোশ্চেন, হ্যাঁ, যে যকৃতকে কেন মানবদেহে জৈব রসায়নাগার বলা হয়, এটা ক্ষয়ের জন্য আসে। হ্যাঁ, আমরা একটু ফাস্ট যাব এখন, হ্যাঁ, আমরা আস্তে আস্তে শেষ করব, কোনো সমস্যা নেই, একটু ফাস্টে পড়াবো। দেখো যকৃতের দুইটা ভূমিকা আছে, একটা হচ্ছে সঞ্চয় ভূমিকা। ধরো আমরা হচ্ছে ধরো মাঝে মাঝে থাকে না, কাচ্চি খেতে যাই, আবার হ্যাঁ কাবাবও খাই একসাথে, হ্যাঁ, কেউ যদি অফার করে, তাই না? আবার হচ্ছে আমরা 3 বেলা খাই, 4 বেলা খাই, আমরা 5-6 বেলা খাই, ছোট 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 স্ন্যাক্স খাই, বার্গার খাই এক বেলা, তাই না? অনেক কিছু খাই। তাহলে আমাদের বডির জন্য এতটুকু কিন্তু প্রয়োজন হয় না। তার মানে কিছু জিনিস বডি স্টোর করে রাখে বিপদের সময়। যেমন তুমি রোজা রাখছো, সারাদিন 16-17 ঘন্টা খাও নাই, তখন কি তুমি মরে যাও? তোমার বডিতে তখন অ্যাক্টিভ থাকে। তার মানে বডিতে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো তোমাকে স্টোর করে রাখে এবং তোমার বিপদের সময় সেগুলো কি করে? ডেলিভারি করে। সেই জিনিসটা কাজ করে হচ্ছে যকৃৎ। তাহলে যকৃতে কিছু সঞ্চয় ভূমিকা আছে। কি কি সঞ্চয় ভূমিকা আছে আমরা একটু দেখি। দেখো কি কি সঞ্চয় ভূমিকা আছে। সঞ্চয় ভূমিকার ভিতরে প্রথমে আসো গ্লাইকোজেন। ধরো এগুলো বুঝার অনেক বিষয় আছে, এগুলো খতে আসে, কতে আসে, এবং সিকিউ একটা পাবাই শিওর। যে সিকিউতে যাবে 100% শিওর থাকো, ক হোক, খ হোক, গ হোক, ঘ হোক, এই জিনিসটা থাকবে। তাহলে দেখো যকৃতের ভিতর কি থাকে? গ্লাইকোজেন সঞ্চয় করে থাকে। গ্লাইকোজেনটা কি? গ্লুকোজের একটা ফর্ম।
আমরা একটু নোটপ্যাডে আসি। গ্লুকোজ, গ্লুকোজটা যকৃতে গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়। গ্লাইকোজেন, ধরো তুমি হচ্ছে রাতের খাবার খেয়ে ফেলছো, হ্যাঁ, রাতের খাবার খাওয়ার পর তোমার বাবা হচ্ছে এখন কাচ্চি নিয়ে আসছে, তুমি কি কাচ্চিটা খাবা? সবাই একটু চ্যাট বক্সে একটু রিপ্লাই দাও তো। কাচ্চিটাই খাবা? খেয়ে ফেলবা না? হ্যাঁ, তাহলে দেখো তুমি কিন্তু ভাত খাইছো, তাহলে তোমার আর রাতে খাওয়ার দরকার নেই, বাট এরপরে তুমি কাচ্চিটা খেয়েছো। হ্যাঁ, এটা মানেটা কি? অতিরিক্ত তুমি প্রোটিন খেলা, কার্বোহাইড্রেট খেলা, তাই না, সবকিছু খেলা, কার্বোহাইড্রেট খেলা অনেক বেশি, তাহলে এই কার্বোহাইড্রেটটা ভাঙার পর সে কিসে পরিণত হবে? গ্লুকোজে পরিণত হবে। এই গ্লুকোজটা কি তোমার বডিকে ফেলে দিবে? তাহলে তুমি অতিরিক্ত খাচ্ছ, তোমার বডি কি করছে? তোমার মল বা মূত্রের মাধ্যমে গ্লুকোজগুলোকে বের করে দিচ্ছে। হ্যাঁ, এটা হলে কি হবে বলো তো? তোমার খাদ্যের অপচয় হবে না। আল্লাহ কি সেটা চাইবে যে তোমাদের খাদ্যের অপচয় হোক? তাহলে বডির ভিতরে আল্লাহ এমন একটা জিনিস সেট করে রাখছে যেটা এই জিনিসটাকে স্টোর করে রাখে। আমাদের বডিতে সবচেয়ে বেশি ঢুকে কিন্তু গ্লুকোজ। তাহলে গ্লুকোজটা স্টোর করে রাখে গ্লাইকোজেন রূপে। গ্লুকোজ কিন্তু গ্লুকোজ রূপে কখনো সঞ্চিত হতে পারে না, সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, এবং এই প্রসেসটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস। গ্লাইকোজেনেসিস। আচ্ছা, ভুল লেখছে একটু, হ্যাঁ, কারেকশন করে দিই। গ্লাইকোজেনেসিস। গ্লাইকো মানে কি? গ্লাইকোজেন। জেনেসিস মানে কি বলতো? জেনেসিস মানে হচ্ছে তৈরি করা। জেনেসিস মানে তৈরি করা, ঠিক আছে? তাহলে গ্লাইকোজেন যকৃৎ নিজে সঞ্চয় করে রাখে, কারণ সে গ্লুকোজটাকে সঞ্চয় করে রাখতে পারে না, তাই না? আচ্ছা, দেখো, অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে রাখে। ক্লিয়ার, গ্লাইকোজেন সঞ্চয় করে। এরপর দেখো, রক্ত সঞ্চয় করে। যকৃতের ভিতর দিয়ে পোর্টাল ভেইন ঢুকে, তাই না? পোর্টাল ভেইন ঢুকে, একটা ইম্পর্টেন্ট ভেইন ঢুকে। তাহলে ভিতরে সব রক্তগুলো ঢুকে আবার কিছু সময় পর হচ্ছে বের হয়ে যায়। তাহলে কিছু সময় পর্যন্ত যকৃতে অনেক ব্লাড থাকে। তাহলে যকৃৎ কি করে? ব্লাড সঞ্চয় করে রাখে। ধরো তোমার বডিতে একটা জায়গায় কাটা গেছে, তাহলে কিছু জায়গা থেকে তো ব্লাড ব্যাকআপ দিতে হয়, তাই না? যকৃৎ কিছু পরিমাণ ব্লাড তখন ব্যাকআপ দিতে পারে। তাহলে দেখো, সে রক্ত সঞ্চয় করে রাখে। কতটুকু রাখে দেখো? 1500 ঘন সেন্টিমিটার। এমসিকিউর জন্য একটা 5 স্টার একটা এমসিকিউ, ঠিক আছে? তাহলে যকৃৎ 1500 ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে রাখে। এবার দেখো, ভিটামিন সঞ্চয়। যকৃৎ অনেকগুলো ভিটামিন বা বেশিরভাগ ভিটামিনই সঞ্চয় করে রাখতে পারে। স্নেহে দ্রবণীয় ভিটামিন এডেক, পানিতে দ্রবণীয় ভিটামিন কি আছে? বিসি, মানে সবগুলো ভিটামিনে সঞ্চয় করে রাখতে পারে। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে B12 আর একটা হচ্ছে ফলিক অ্যাসিড। 5 স্টার দুইটা হচ্ছে আমাদের ভিটামিনের নাম, এগুলোও যকৃৎ সঞ্চয় করে রাখে, ফলিক অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। ফলিক অ্যাসিড মেয়েদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না, ফলিক অ্যাসিডটা? আচ্ছা, এরপর আসো পিত্তরস, ঠিক আছে? হ্যাঁ, বলতো পিত্তথলি কি? ওই যে মনে আছে, যকৃতের কোন খণ্ডের সাথে যুক্ত থাকে? সব একটু রেসপন্স করো তো, পিত্তথলিতে কোন অংশের সাথে যুক্ত থাকে? একটু রেসপন্স করো তো সবাই। হ্যাঁ, কোন অংশের সাথে যুক্ত থাকে বলতো? ডান খণ্ডের সাথে যুক্ত থাকে, তাই না? হ্যাঁ, যকৃতের ডান খণ্ডের সাথে যুক্ত থাকে। তাহলে কি হয়? পিত্তথলিতে অলওয়েজ কি থাকে? হ্যাঁ, পিত্ত জমা থাকে, পিত্ত রসগুলো জমা থাকে। তাহলে এটা কোথায় জমা থাকে? যকৃতের ডান খণ্ডে। তার মানে যকৃতের আরেকটা ফাংশন হচ্ছে সে কি সঞ্চয় করে রাখে? সেটা হচ্ছে পিত্ত রস সঞ্চয় করে রাখে। চর্বি, অ্যামিনো অ্যাসিড। ধরো তোমার আজকে মাংস রান্না করছে, তুমি 1 পিস খেলে তো হচ্ছে, তাই না? বাট তুমি কি 1 পিস খাও? তুমি 5-6 পিস খেয়ে ফেলো না? তাহলে হ্যাঁ, এটা পরিপাক হওয়ার পর কিসে পরিণত হবে বলতো? মাংস পরিপাক হওয়ার পর প্রোটিন পাওয়া যাবে, তাই না? অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে, প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড পাওয়া যাবে। তাহলে অ্যামিনো অ্যাসিড আমাদের বডি আবার সঞ্চয় করে রাখতে পারে না। হ্যাঁ, অ্যামিনো অ্যাসিড আমাদের বডি সঞ্চয় করে রাখতে পারে না। সে কি করে হয়? অ্যামিনো অ্যাসিডটাকে বের করে দেয়, নাহলে সে আবার এটাকে গ্লুকোজে পরিণত করে দেয়। তাহলে গ্লুকোজটা আবার গ্লাইকোজেন রূপে কোথায় সঞ্চিত হবে বলতো? আবার যকৃতে সঞ্চয় হবে। দেখো, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলো কি করে সে?
শর্করা গ্লুকোজ ব্যবহৃত হয়, এগুলো গ্লাইকোজেন হিসেবে জমা থাকে না, তাই না, অতিরিক্ত চর্বিতে পরিণত হয়। তাহলে হচ্ছে আবার দেখো দুইটা প্রসেস হয়। একটা হচ্ছে দেখো গ্লুকোজ, গ্লুকোজ তো কিসে পরিণত হবে, গ্লাইকোজেন রূপে সঞ্চিত হবে, বাট আমরা এরপরেও খাই, আমরা আরও খাই, তখন কি হয় আলটিমেটলি গ্লাইকোজেনেরও তো একটা লিমিট আছে, সে এতটুকু সঞ্চয় হতে পারবে, এটাও এক্সটেন্ড করে ফেলে। এটা এক্সটেন্ড করে ফেলার পরে সে এরপরেও আমরা খাই, তাহলে এরপরে গ্লাইকোজেন কোথায় যাবে, গ্লাইকোজেনগুলো বডিতে ফ্যাট হিসেবে থাকবে, জমা হবে। তো লিভারের চারপাশে তখন কি হয়েছে, ফ্যাট হয়ে যায়, চর্বি জমে যায়। এটা এই ডিজিজটাকে আমরা কি বলে বলো তো, কেউ কি বলতে পারবা? এই ডিজিজটাকে আমরা বলি ফ্যাটি লিভার। এই ডিজিজটাকে আমরা কি বলি, ফ্যাটি লিভার। ঠিক আছে, এই ডিজিজটাকে আমরা বলি কি, ফ্যাটি লিভার। ঠিক আছে, এরপর দেখো কিছু খনিজ সঞ্চিত হয়, তাই না? কি কি সঞ্চিত হয় দেখো, যে লৌহ, আমাদের লৌহ মানে কি, আয়রন সঞ্চিত হয়। আয়রন কি হিসেবে সঞ্চিত হয়, ফেরিটিন হিসেবে। একটা এমসিকিউর জন্য 5 স্টার একটা এমসিকিউ, খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ফেরিটিন হিসেবে যুক্ত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আমাদের। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের সঞ্চয় ভূমিকার ভিতরে আমরা 6টা পয়েন্ট পেলাম। এরপর আসি আমাদের বিপাকীয় ভূমিকা। বিপাকীয় মানে কি, ভেঙে ফেলা। বিপাকীয় মানে ভেঙে ফেলা। কি কি প্রসেস আছে দেখো, শর্করা বিপাক, শর্করা বিপাক। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস কিভাবে হয় বাবার একটু দেখি, একটু স্লাইডে যাই। দেখো ধরো এটা হচ্ছে আমাদের পাকস্থলী, ছোট করে আঁকি। ঠিক আছে, আর এখানে থাকে কি আমাদের লিভার, লিভার থাকে, উপরে থাকে হার্ট, এগুলাতে হচ্ছে পাকস্থলী থাকে, পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদান্ত পেঁচানো অংশ থাকে। তাহলে খাদ্য পরিপাক হওয়ার পরে একটু চিত্রটা একটু আঁকে, হ্যাঁ, এগুলো হচ্ছে পাকস্থলী থাকে। আচ্ছা দেখো, আমরা নর্মালি কি জানি, ধরো আমার হাত থেকে ব্লাড সরাসরি কোথায় যাবে, হার্টে যাবে। আমার ব্রেন থেকে ব্লাড সরাসরি কোথায় যাবে, হার্টে যাবে। আমার পা থেকে ব্লাড সরাসরি কোথায় যাবে, হার্টে যাবে। বাট একটা জায়গা থেকে সরাসরি হ্যাঁ হ্যাঁ একটা জায়গা থেকে সরাসরি ব্লাড হার্টে যায় না। সেটা কি জানো? সেটা হচ্ছে এই যে আমাদের পৌষ্টিক যে নালীগুলো আছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত, এগুলো থেকে ব্লাড সরাসরি হার্টে চলে যাওয়ার কথা। এটা ধরো হার্টে চলে যাওয়ার কথা, বাট আল্লাহ এটাকে এইভাবে তৈরি করে নাই। এই একটা জিনিস যেটা প্রথমে হচ্ছে কোথায় ঢুকে, লিভারে ঢুকে, এখানে ব্লাডগুলো থাকে, এখান থেকে সে কোথায় যায়, সে চলে যায় হচ্ছে আমাদের হার্টে চলে যায়। তাহলে দেখো এখান থেকে খুব সহজে আমরা একটা জিনিস দেখতে পারি যে পরিপাক হওয়ার পরে আমাদের যে গ্লুকোজ আছে, অ্যামিনো অ্যাসিড আছে, ফ্যাটি অ্যাসিড আছে, এগুলো প্রথমে লিভারে যায়, অতিরিক্তগুলো লিভারে স্টোর হয়, এরপরে সে কোথায় চলে যায়, হার্টে চলে যায়। যদি এটা না করতো, আল্লাহ সরাসরি পরিপাক নালী থেকে কানেকশনটা হচ্ছে যদি হার্টে দিয়ে দিত, তাহলে সমস্যাটা কি হতো আমাদের? দেখো আমি খাওয়ার খেলাম, এটা পরিপাক হলো, হার্টে গেল, সারা বডিতে সে কি গ্লুকোজটাকে ডিস্ট্রিবিউট করে দিল, তাহলে কি হবে, আমি ইনস্ট্যান্ট খাচ্ছি আর হাঁটতেছি, খাচ্ছি আর হাঁটতেছি। আবার খাওয়া বন্ধ, 2 ঘন্টা খেলাম না, আমি দেখবো স্ট্যাচু অফ লিবার্টির মতো দাঁড়ায় আছে। তাহলে কিছু জিনিস তাকে স্টোর হয়ে থাকতে হবে, তাই না? যকৃৎ কাজ কি, ধরো তুমি আজকে 100 গ্রাম অ্যামাউন্টের হচ্ছে খাওয়ার খেলা, 100 গ্রাম অ্যামাউন্টের খাওয়া খেলা, যকৃৎ কি করবে, এই 100 গ্রামকে যকৃৎ নিজের ভিতরে রাখবে। এখন ধরো আমি ঘুমাচ্ছি, আমার এখন খাওয়ার প্রয়োজন নেই, আমি যদি এখন ঘুমাই তাহলে আমার খাওয়ার প্রয়োজন নেই। খাওয়ার প্রয়োজন না হলে কি হবে বলতো, আলটিমেটলি আমার ধরো 5 গ্রাম শক্তি লাগবে। এখন যদি আমি সরাসরি হার্টে 100 গ্রাম দিয়ে দিতাম, হার্ট বডিতে ডিস্ট্রিবিউট করে দিত, বাট আমার এখন লাগবে 5 গ্রাম, আর বাকি 95 গ্রাম কোথায় যাবে, 95 গ্রাম নষ্ট হয়ে যাবে। এই জন্য যকৃৎ 100 গ্রামে নিজের ভিতর রাখে।
সে আমার যখন 5 গ্রাম লাগবে 5 গ্রামটা সে আস্তে করে ব্লাডের ভিতর দিয়ে দেয়, তখন সেটা হার্টে যায়, সারা বডিতে চলে যায়। আবার কিছুক্ষণ পর 20 গ্রাম লাগবে, চকলেট আস্তে করে ব্লাডের ভিতরে 20 গ্রাম দিয়ে দেয়, তখন সেটা কোথায় যায়? হার্টের মাধ্যমে সারা দেহে চলে যায়। সে 30 গ্রাম লাগবে 30 গ্রাম দিয়ে দেয়, এটা হার্টের মাধ্যমে সারা দেহে চলে যায়। চকলেট এভাবেই কাজ করে। এই যে এখানে যে স্টোর করে রাখে, এই স্টোর করে একটা প্রক্রিয়ার মাধ্যমে, সেটা হচ্ছে কি, হ্যাঁ, গ্লাইকোজেনেসিস। হ্যাঁ, গ্লাইকোজেনেসিস। আমরা এর আগে পড়ছিলাম গ্লাইকোজেনেসিসটা কি। গ্লাইকোজেন তৈরি করে। অতিরিক্ত গ্লুকোজগুলো দেখো পোর্টাল শিরা, বললাম না একটা শিরা যকৃতে ঢুকে, পোর্টাল শিরার মাধ্যমে সে কি করে? যকৃতে স্টোর হয়ে থাকে। কি হিসেবে স্টোর হয়ে থাকে? গ্লাইকোজেন রূপে স্টোর হয়ে থাকে। এবং এই প্রক্রিয়ায় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে ইনসুলিন। এই প্রক্রিয়ায় একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমাদের ইনসুলিন নামক হরমোনটা। দেখো, গ্লুকোনিওজেনেসিস এটা কি? অশর্করা জাতীয় খাদ্যগুলা গ্লুকোজে পরিণত হয়। আমাদের বডিতে অতিরিক্ত, আমি কি বলছিলাম, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এগুলো কি বডিতে স্টোর হয়ে থাকতে পারে না। তাহলে এগুলো কি হয়? আমাদের মল বা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। বাট বের হয়ে গেলে কি আমাদের জন্য একটা লস না? এই জন্য আল্লাহ কি করছে? অশর্করা জাতীয় খাদ্যগুলোকে শর্করায় পরিণত করে দেবে একটা প্রসেসের মাধ্যমে, শর্করাতে। সেটাকে কি বলবো? গ্লুকোনিও এটা হচ্ছে কি জেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। আচ্ছা বলতো, জেনেসিস মানে কি বলতো? আমরা একটু আগে বলছি তৈরি করা। আর নিউ মানে কি বলতো? নতুন। নিউ মানে হচ্ছে নতুন। আর গ্লুকো মানে কি? গ্লুকোজ। তাহলে কোনো যদি নতুন উৎস থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, হ্যাঁ, গ্লুকোজ উৎপন্ন হয়, তখন তাকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস। দেখো নামের ভিতরেই কিন্তু সবগুলো ওয়ার্ড আছে, গ্লুকোনিওজেনেসিস। তাহলে নতুন উৎস থেকে যদি গ্লুকোজ উৎপন্ন হয়, নিউ মানে হচ্ছে নতুন, তাহলে নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস, যেটা যকৃতে করতে পারে। যকৃত করতে পারে। দেখো, গ্লুকোনিওজেনেসিস। নতুন উৎস মানে কি? যেগুলো শর্করা না, অশর্করা জাতীয় খাদ্য, যেমন কি, হ্যাঁ, আমাদের অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মানে আমিষ আর স্নেহ জাতীয় খাদ্যগুলো। এবার দেখো গ্লাইকোজেনোলাইসিস। রক্তে যখন গ্লুকোজের পরিমাণ কমে যায়, রক্তে একটা সময় পর গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন একটা প্রসেস হয়। ধরো আজকে আমি রোজা রাখছি, যারা রোজা রাখো তাদের বডিতে এই প্রসেসটা অলওয়েজ হয়, গ্লাইকো, একটু ওয়ার্ডটা লিখি, গ্লাইকোজেনোলাইসিস। আমরা, হ্যাঁ, গ্লুকোজেনেসিসে কি পড়ছিলাম? গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে একবার পরিণত হয়ে যকৃতে স্টোর আছে। আবার তুমি অনেকক্ষণ ধরে কি করছো? ফাস্টিং করতেছো, খাওয়া না খেয়ে আছো, তখন কি গ্লাইকোজেনটা ভেঙে আবার গ্লুকোজে পরিণত হবে না? লাইসিস মানে কি? ভেঙে যাওয়া। লাইসিস মানে কি? ভাঙা। তাহলে আগে যে গ্লাইকোজেনটা তৈরি হয়েছিল সেটা কি হবে? এখন ভেঙে যাবে। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? গ্লুকোজেনোলাইসিস। ভেঙে যাবে মানে গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লাইকোজেনটা আবার ভেঙে যাবে। এটাও যকৃতে হয়, এটাও যকৃতের বিপাকীয় ভূমিকা। এরপর আসি আমরা একটু নিচের দিকে আসি, লাইপোজেনেসিস। লাইপো মানে কি? লিপিড। লাইপো মানে লিপিড, জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে তোমরা নিজেরাই বলো, আমরা অতিরিক্ত যে প্রথমে বলছিলাম যে আমরা যদি গ্লুকোজ খাই বডিতে গ্লুকোজ যাবে, আমরা অতিরিক্ত গ্লুকোজ খেলে সেটা কি? গ্লাইকোজেন রূপে যকৃতে সঞ্চয় হবে। এরপরও কি আমরা কম খাই? আমরা আরও খাই। তাহলে এই গ্লাইকোজেনের লিমিটটা সে ক্রস করে ফেলবে, সে তখন কি? সে কিসে পরিণত হবে? হ্যাঁ, একটা সময় পর গিয়ে সে কিসে পরিণত হবে? গ্লাইকোজেনটা চর্বিতে পরিণত হবে। চর্বিটি একটা লিপিড জাতীয় পদার্থ না? একটা লিপিড জাতীয় পদার্থ। এই লিপিড থেকেই লাইপো ওয়ার্ডটা আসছে। তাহলে লাইপোজেনেসিস মানে কি? তৈরি হওয়া। তাহলে চর্বি তৈরি হওয়ার প্রক্রিয়াকে অতিরিক্ত গ্লুকোজ, দেখো, অতিরিক্ত গ্লুকোজ থেকে চর্বি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? হ্যাঁ, লাইপোজেনেসিস। ক নাম্বারের জন্য এগুলো প্রত্যেকটা সংজ্ঞায় আসবে, এই 4টা সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা ক আর খ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে অতিরিক্ত
গ্লুকোজ একটা সময় চর্বিতে পরিণত হয় বা ফ্যাটে পরিণত হয়, এটাকে কি বলা হয়? লাইপোজেনেসিস। এটাকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এবার ডাক্তাররা লিপিড প্রোফাইল একটা টেস্ট দেয়, এখানে টিজির পরিমাণ দেখে, টিজি ট্রাইগ্লিসারাইড। এটা মানে কি? তোমার ব্লাডে কতটুকু চর্বি আছে। হ্যাঁ, এদের আসলে একটা সময় পরে গিয়ে ফ্যাটি লিভার হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো, অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে তাহলে হৃদরোগ আর স্ট্রোকের চান্স অনেক বেশি থাকে। হৃদরোগ আর স্ট্রোকের চান্স অনেক বেশি থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো, এরপর আসে প্রোটিন বিভাগ। দেখো আমরা কিন্তু এখন বিভাগীয় ভূমিকা পড়তেছি, এগুলো না ছোট ছোট করে লিখবা, যতটুকু মনে থাকে ততটুকু। এগুলো পার্ট হয়, শর্করার বিভাগ আসবে সিকিউতে, নাহলে প্রোটিনের বিভাগ আসবে, যে কোনো একটা পার্ট আসবে। হ্যাঁ, প্রোটিনের বিভাগটা একটু দেখি। ডিঅ্যামিনেশন একটা প্রক্রিয়া হয়, আমরা একটু তাড়াতাড়ি যাবো। হ্যাঁ, আমাদের যেহেতু টাইম কম, আমরা একটু তাড়াতাড়ি যাবো। ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। ডিঅ্যামিনেশন মানে কি? আমাদের যে অ্যামিনো অ্যাসিডগুলো উৎপন্ন হয়, তাই না, আমাদের বডিতে কিছু বর্জ্য উৎপন্ন হয়, তাই না, বর্জ্য উৎপন্ন হয়। হ্যাঁ, এর ভিতরে হচ্ছে অ্যামিনো অ্যাসিড থাকে। আচ্ছা, অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপকে যদি অপসারণ করে ফেলি আমরা, তখন এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। সরি, অ্যামিনো অ্যাসিড আমাদের কিন্তু বর্জ্য নয়, ইউরিক অ্যাসিড বর্জ্য। হ্যাঁ, একটু ভুল বলে ফেলছি। তাহলে দেখো, অ্যামিনো অ্যাসিড থেকে আমরা যদি অ্যামিনো মূলককে বাদ দিই, অ্যামিনো মূলকটাকে যদি বাদ দিয়ে ফেলি, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিঅ্যামিনেশন প্রক্রিয়া। এখন দেখো, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড বলছিলাম না, বডি কখনো স্টোর করতে পারে না, বডি কখনো স্টোর করতে পারে না। তাহলে অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলোকে বডি ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে ফেলে, দুইটা জিনিসে পরিণত করে, একটা হচ্ছে কিটো অ্যাসিড আর একটা হচ্ছে কি অ্যামিনো মূলক। একটা হচ্ছে কিটো অ্যাসিড আর একটা হচ্ছে কি অ্যামিনো মূলক। তাহলে দেখো, অতিরিক্ত অ্যামিনো অ্যাসিডগুলো থেকে হ্যাঁ ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপকে সে বের করে ফেলে, তখন আমরা দুটি জিনিস পাই, একটা হচ্ছে কিটো অ্যাসিড, একটা হচ্ছে অ্যামিনো মূলক। কিটো অ্যাসিড কি একটা শক্তি না? এটাকে আমরা ফেলে দিব? এটা আমরা ফেলে দিব না। এই কিটো অ্যাসিডটা বডি আবার নিজে সে নিয়ে নেয়, কারণ শক্তি, এটা ফেলে দিলে আমাদের লস, নিয়ে নেয়। আর অ্যামিনো মূলকটা কি করে? এই যে অ্যামিনো মূলক থাকে, আমাদের একটা অ্যামিনো মূলক থাকে, অ্যামিনো মূলকটা সে কিছুক্ষণ পর বডিতে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে, পানি আয়ন আকারে থাকে, এটা হচ্ছে H প্লাস OH মাইনাস, এটা H প্লাসের সাথে যুক্ত হয়। আমাদের বডিতে H প্লাস যে আয়ন আছে এগুলোর সাথে যুক্ত হয়। যুক্ত হওয়ার পর যুক্ত হওয়ার পর সে কিসে পরিণত হয়? অ্যামোনিয়াতে পরিণত হয়। যুক্ত হওয়ার পর সে কিসে পরিণত হয়? অ্যামোনিয়াতে পরিণত হয়। দেখো, অ্যামোনিয়াতে পরিণত হয়। এটাকে বলা হয় ডিঅ্যামিনেশন প্রসেস। এরপর সেখান থেকে কি হয়? বর্জ্য বা ইউরিয়া তৈরি হয়, তাই না? কিভাবে তৈরি হয় দেখো, এই অ্যামোনিয়ার সাথে আমাদের কোষে যে শোষণ হয়, শোষণের ফলে উৎপন্ন হয় কি? কার্বন ডাইঅক্সাইড। দেখো, এর সাথে কোষে শ্বসনের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের সাথে অ্যামোনিয়া যুক্ত হয়ে কি তৈরি করে? ইউরিয়া তৈরি করে। ইউরিয়া তৈরি করে। ঠিক আছে, খুবই ইজি একটা জিনিস, ইউরিয়া তৈরি করে। এরপর আসে আমাদের কিছু প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে যকৃৎ, হরমোন সংশ্লেষণ করে। এরপর লিপিডের বিপাক হয়। লিপিডের বিপাকে কিছুই লেখা লাগবে না, এই জিনিসটা আসে না আসলে। হ্যাঁ, লিপিডের বিপাকে আসে না আসলে। এরপর দেখো, কিছু জিনিস করে লোহিত রক্তকণিকা উৎপন্ন করে। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো, আমরা যখন ভ্রূণ অবস্থায় ছিলাম, হ্যাঁ, আমাদের যকৃতের কাজ হচ্ছে লোহিত রক্তকণিকা উৎপন্ন করা, তখন ছিল। বাট এখন কাজ কি যকৃতের বলতো? লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলা। মানে তুমি যখন ছোট ছিলা, মায়ের পেটে ছিলা, ভ্রূণ অবস্থায়, তখন হচ্ছে কি করতে বলতো? লোহিত রক্তকণিকা উৎপন্ন হতো। আর এখন লোহিত রক্তকণিকা উৎপন্ন করে কে? আমাদের অস্থি, মানে হাড়ের মজ্জাগুলো। ঠিক আছে, এবার দেখো, হিমোগ্লোবিন ভেঙে ফেলে, হিমোগ্লোবিন ভেঙে ফেলে, পিত্ত উৎপন্ন করে, হরমোন সংশ্লেষণ করে, আমাদের হরমোন সংশ্লেষণ করে, তাই না? আবার হরমোন ভেঙেও ফেলে, কিছু কিছু হরমোন ভেঙে ফেলে, যেমন কি দেখো, টেস্টোস্টেরন, অ্যালডোস্টেরন, এগুলোকে কি করে? ভেঙে ফেলতে পারে যকৃৎ। টক্সিন অপসারণ করে, তাপ উৎপন্ন করে, হ্যাঁ, রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখে। আমাদের ছোট ছোট অনেকগুলো পয়েন্ট আছে। তাহলে সিকিউর জন্য এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা কি? যকৃতের সঞ্চয় ভূমিকা, তাই না? দেখো, সিকিউটা দেখো, এখানে বি চিহ্নিত অংশটা হচ্ছে যকৃৎ, এটা সঞ্চয় আর বিপাকীয় ভূমিকা। আমাদের 5 স্টার একটা কোশ্চেন এমসিকিউর জন্য, সিকিউর জন্য। এরপর আসে আমাদের কিছু পরিপাক আছে।
তাহলে আমাদের যকৃৎ ক্লিয়ার মোটামুটি, আমরা যকৃতে ভৌত গঠন পড়ছি। হ্যাঁ, এবার হচ্ছে যকৃতের সঞ্চয় ভূমিকা, যকৃতের বিপাকীয় ভূমিকা, এই জিনিসগুলো আমরা দেখেছি। এখন আসলে আমরা বেসিক্যালি পরিপাকে যাব। পরিপাক, আমরা যখন একটা খাবার খাই আমাদের তিনটা জায়গায় ঢুকে। একটা হচ্ছে মুখগহ্বরে, মুখের ভিতরে কিছু পরিমাণ আমরা হচ্ছে কি যান্ত্রিক পরিপাক করি, রাসায়নিক পরিপাক করি। এবার খাওয়াটা ভিতরের দিকে যায়, পাকস্থলীতে যায়, পাকস্থলীতে কিছু পরিপাক হয়, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যায়, ক্ষুদ্রান্তে কিছু পরিপাক হয়। এই জিনিসগুলো আমরা ছোট ছোট যে জিনিসগুলো দেখব। দেখো আমরা একটু দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এখানে নেই। ঠিক আছে, আমরা পরিপাকে আসি, আমরা প্রথম অংশটায় আসবো। হ্যাঁ, আমাদের বেশিরভাগ পার্টগুলো কিন্তু আমরা ছোট ছোট করে বিভিন্ন জায়গা থেকে পড়ছি, তো আমরা এরপরে একসাথে পড়ব। দেখো মুখগহ্বরের পরিপাকটা দেখি, একটু উপরে আছে তাই না? একটু উপরে যাই। হ্যাঁ, এই যে এখানে আছে। দেখো মুখগহ্বরে খাদ্যের পরিপাক, সিকিউতে এটা আসে না, জাস্ট আমরা একটু দেখে রাখি। হ্যাঁ, কি কি হয় যান্ত্রিক পরিপাকটা দেখো, একটু নিচের দিকে আসলে পাবা। দেখো মুখগহ্বরে শর্করার পরিপাক, দেখো শর্করার পরিপাক কি হয়, জটিল শর্করাগুলো আমরা যে ভাত খাই বা জটিল জটিল যে খাদ্যগুলো খাই, এগুলো হচ্ছে টাইলিন এনজাইমের মাধ্যমে পরিপাক হয়ে মল্টোজে পরিণত হয়। আবার মল্টোজটা মল্টেজ এনজাইম দ্বারা গ্লুকোজে পরিণত হয়। তাহলে মুখের ভিতরে শর্করার পরিমাপ কি হয়, তাই না? শর্করার পরিমাপ হয়। বাট মুখের ভিতরে কোনো আমিষ পরিপাককারী এনজাইম থাকে না এবং কোনো স্নেহ পরিপাককারী এনজাইম থাকে না, এই জন্য এই দুইটার পরিপাক হয় না। তাহলে হচ্ছে আমরা এটা একটা জায়গায় লিখতে পারি, মুখগহ্বরে পরিপাক, মুখগহ্বরে পরিপাক শর্করা একটা জায়গায় লিখে দেবে, পরিপাক হয় আমিষ পরিপাক কি হয় না, স্নেহ। দেখো এগুলো শর্টকাট মনে রাখা যায়, এত হাই লেখা লাগে না, নিজেদের মতো লিখবা। মুখে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, জটিল শর্করা ভেঙে মল্টোজে পরিণত হয়, মল্টোজ থেকে কিসে পরিণত হয়, গ্লুকোজে পরিণত হয়। মুখগহ্বরে আমিষ পরিপাককারী যদি ক্ষয়ের জন্য আসে তাহলে কি লিখবো, মুখগহ্বরে আমিষ পরিপাককারী কোনো এনজাইম থাকে না, এই জন্য আমিষ পরিপাক হয় না, ছোট করে লিখে ফেলবো। আবার স্নেহ পরিপাককারী এনজাইম থাকে না, এই জন্য স্নেহ পরিপাকটা হয় না, আমরা নিজের মতো করে কিন্তু ইজিলি লিখতে পারবো। তাহলে মুখগহ্বরে খাদ্যের পরিপাকটা আমাদের মোটামুটি লেভেলের হয়ে গেছে, তাই না? এত হ্যাভি ভাবে পড়া লাগবে না, আমরা ইজিলি পড়তে পারবো। এরপর চলে আসো পাকস্থলীতে আসি। পাকস্থলীতে খাদ্যের পরিপাক। পাকস্থলীর গঠন টঠন তো আমরা দেখেছি, তাই না? পাকস্থলীতে আমাদের কমপ্লিট পেয়েছে, 5টা অংশ থাকে, কার্ডিয়া, ফান্ডাস, বড় ভাগ, ছোট ভাগ, পাইলোরিয়াস থাকে, আমরা পড়েছিলাম। আমরা আরেকটা কোশ্চেনও পড়েছিলাম, পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না। এখন আমরা কি পড়বো, পাকস্থলীর পরিপাকটা পড়বো। দেখো পাকস্থলীর পরিপাক, দেখো পাকস্থলীতে শর্করার পরিপাক হয় না, পাকস্থলীতে শর্করার পরিপাক হয় না কেন? পাকস্থলীতে শর্করা সংশ্লেষণকারী কোনো এনজাইম থাকে না। আমিষের পরিপাক হয় পাকস্থলীতে, আমরা পড়ছিলাম মনে আছে, পেপসিনোজেনটা হয় না। পেপসিনোজেনটা কি থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এটাকে সক্রিয় করে কে, হাইড্রোক্লোরিক অ্যাসিড সক্রিয় করে সে কিসে পরিণত, পেপসিন। এই পেপসিনটা খাদ্য পরিপাকে সাহায্য করে, এই পেপসিনটা খাদ্য পরিপাকে সাহায্য করে থাকে আমাদের। কিভাবে হয় দেখো, আমিষের উপর পেপসিনটা ক্রিয়া করে কিসে পরিণত হয়, প্রোটিওজ ও পেপটোনে পরিণত হয়, প্রোটিওজ ও পেপটোনে পরিণত হয়। হ্যাঁ, আবার দেখো দুধের ক্যাসিং, এটা এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দুধে যে প্রোটিন থাকে সেটাকে কি বলা হয়, ক্যাসিন বলা হয়। এটার উপরও পেপসিনটা কাজ করে, পেপসিনটা পলিপেপটাইডে পরিণত হয়। আর জিলেটিনের উপর জিলেটিনেসটা কাজ করে, পেপটোন ও পলিপেপটাইডে পরিণত হয়। তাহলে ছোটখাটো আমিষটা প্রথমে পলিপেপটাইডে পরিণত হয়, এরপরে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, সেটা ক্ষুদ্রান্তে গিয়ে পরিণত হয়। স্নেহ, দেখো স্নেহ পরিপাক হয় না, স্নেহ পরিপাক হয় না। তাহলে আমরা শর্টকাট লিখতে পারি না এই জিনিসগুলো। এটা হচ্ছে মুখগহ্বর, এটা কি পাকস্থলী লিখি আমরা, এগুলো শর্টকাট, এত মুখস্থ করা লাগে না, নিজের মতো করে লেখা যায়। পাকস্থলী, শর্করা পরিপাক হয় না, আমিষ পরিপাক হবে, আর স্নেহ
স্নেহ পরিপাক হবে না। তাহলে দেখো আমরা একটা চার্ট করলে কিন্তু খুব ইজিলি মনে রাখতে পারি এটা, তাই না? মুখগহ্বরে দেখো শর্করা পরিপাক হবে আর আমিষ আর স্নেহ পরিপাক হবে না। আর পাকস্থলীতে কি হবে? শর্করার পরিপাক হবে, স্নেহ পরিপাক হবে, বাট হ্যাঁ পাকস্থলীতে শর্করা আর স্নেহের পরিপাক হবে না, আমিষের পরিপাক হবে, তাই না? তোমাকে এটা এতটুকু ক্লিয়ার হয়েছে? দেখো এখন একটা মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে না? আমরা তো আগে অনেক মুখস্থ করতাম, যেটাতে হবে জাস্ট সেটা পড়বো। সবাইকে একটু একটু বুঝতে পারছো বলো তো? সিকিউতে দেখো এইটা জিনিস, এই চারটা মনে রাখলে তুমি কিন্তু নিজে থেকে লিখবা, ভুলে গেলেও কিন্তু লিখতে পারবা। তাহলে আমরা এটা পারবো। এরপর আমরা কোন টপিকসে যাব? আমরা এরপর যাব হচ্ছে ক্ষুদ্রান্তে হ্যাঁ খাদ্যের পরিপাক, আমাদের 5 আরেকটা টপিকস। যদিও এই অংশগুলো একটু মুখস্থ করতে হয়, কিছু করার নাই, কষ্ট হলেও মুখস্থ করতে হবে। হ্যাঁ, ক্ষুদ্রান্তে খাদ্যের পরিপাক কষ্ট হলেও মুখস্থ করতে হবে। এটা এখানে সুন্দর এমসিকিউ আছে। হ্যাঁ, 5 ক্ষুদ্রান্তে 3টা অংশ থাকে, একটা হচ্ছে ডিউডেনাম, আরেকটা হচ্ছে কি জেজুনাম, আর একটা হচ্ছে কি ইলিয়াম। ক্ষুদ্রান্তের 3টা অংশ থাকে, ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ঠিক আছে, আমাদের রাসায়নিক পরিপাকটা আসে। হ্যাঁ, আমরা একটু নিচের দিকে যাই, দেখি। এটা স্লাইডে নিয়ে, যেহেতু এটা বই থেকে মুখস্থ করতে হয়। দেখো এখানে শর্করার পরিপাক হবে, যেহেতু এটা লাস্ট স্টেজ, এখানে সবকিছু হবে। ক্ষুদ্রান্তে বেসিক্যালি পরিপাক হয় কোনটা? বেসিক্যালি পরিপাক হয় হ্যাঁ আমিষ স্নেহ, দুইটারই কিন্তু পরিপাক হয় খুব ভালোভাবে। স্নেহর পরিপাক দেখো, স্নেহর পরিপাক কিন্তু মুখেও হয় নেই, পাকস্থলিতেও হয় নেই। তাহলে স্নেহ জাতীয় খাদ্যের একটা জায়গায় পরিপাক হয়, এমসিকিউতে আসতে পারে। সেটা কোথায়? সেটা হচ্ছে এর পরের স্টেপটা, ক্ষুদ্রান্তে গিয়ে হয়। ঠিক আছে, ক্ষুদ্রান্তে গিয়ে হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ক্ষুদ্রান্তে গিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা, ক্ষুদ্রান্তে গিয়ে হয়। আচ্ছা, তাহলে দেখো শর্করার কিছু পরিপাক হবে, শর্করার পরিপাক হবে। এখন দেখো ক্ষুদ্রান্তে 2 ধরনের রস আসে, একটা হচ্ছে অগ্নাশয় রস আসে, একটা হচ্ছে আন্ত্রিক রস। আন্ত্রিক মানে কি বলতো? আন্ত্রিক রস মানে অন্ত্র। ক্ষুদ্রান্ত কি একটা টিউব না? তাহলে ক্ষুদ্রান্তের প্রাচীরে কোষ থাকে না? তাহলে প্রাচীরের কোষগুলো থেকেও তো কিছু পরিমাণ কি আসবে? এনজাইম আসবে। হ্যাঁ, ক্ষুদ্র অন্ত্র, ক্ষুদ্র অন্ত্র, বৃহৎ অন্ত্র, এগুলো কি অন্ত্র? অন্ত্র মানে টিউব, তাই না? তাহলে এগুলার টিউব থেকে যে কোষগুলো থাকে, এগুলো থেকে যে কোষগুলো রসগুলো আসবে, এটাকে কি বলা হয়? আন্ত্রিক রস বলা হয়। আর অগ্নাশয় রস কোনটা? ওই যে আমরা মনে আছে যকৃৎ থেকে পড়ছিলাম, হ্যাঁ, যকৃতের পিত্তথলি থেকে একটা নালী আসে, অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী আসে, দুইটা মিলিত হয়ে কোথায়? অ্যাম্পুল অফ ভ্যাটার দিয়ে ক্ষুদ্রান্তের ভিতর ঢুকে যায়। এই যে অগ্নাশয় নালী যে আসছে, অগ্নাশয়ের ভিতর থেকে এখান থেকেও কিছু রস চলে আসে, ওইটাই হচ্ছে অগ্নাশয় রস। তাহলে ক্ষুদ্রান্তে 2টা রস কাজ করবে, একটা হচ্ছে অগ্নাশয় থেকে আসা অগ্নাশয় রস কাজ করবে, যেটা সরাসরি কোথায়? ডিউডিয়ামের ভিতরে ঢুকে যায়। চিত্রটা একটু দেখি, চিত্র না দেখলে ক্লিয়ার হবে না। এই যে দেখো, এই যে অগ্নাশয়, তাই না? এই অগ্নাশয় থেকে কি অগ্নাশয় রস ভিতরে ঢুকে যায়। আবার ধরো এটা তো ক্ষুদ্রান্ত, তাই না? ক্ষুদ্রান্তর প্রাচীর থেকেও কিছু কি আসে? কিছু রস আসে। তাহলে এইখান থেকে আসে কি? আন্ত্রিক রস। অন্ত্র থেকে যে রস আসবে সেটা হচ্ছে আন্ত্রিক রস, আর অগ্নাশয় থেকে যে রস আসবে সেটা হচ্ছে অগ্নাশয় রস। দুইটাই কিন্তু ক্ষুদ্রান্তের পরিপাকে সাহায্য করে, তাই না? হ্যাঁ, আমরা এবার দেখি শর্করা। দেখো এগুলো পুরোটাই মুখস্থ করার বিষয়, 2-3 বার হচ্ছে বাসায় গিয়ে লিখবা। হ্যাঁ, এটা পড়ানোরও কিছু নাই, এখানে কোনো ট্রিক্সও নাই, এটা পুরোটাই হচ্ছে নিজেরা কিন্তু পড়তে হবে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা একটু জাস্ট ডিসকাস করে দিই। স্টার্চ বা গ্লাইকোজেন, এগুলোর উপর অ্যামাইলেজ এনজাইম কাজ করে, কিসে পরিণত হয়? মল্টোজে পরিণত হয়। মল্টেজ এনজাইমের উপর মল্টোজ কাজ করে, মল্টোজ এনজাইমের উপর মল্টেজ কাজ করে, গ্লুকোজে পরিণত হয়। এবার দেখো শর্করার জাস্ট 2টা ব্যক্তি আছে। এবার দেখো আন্ত্রিক রস কিভাবে কাজ করে। দেখো স্টার্চ, ডেক্সট্রিন, পানি, এগুলোর উপর অ্যামাইলেজ এনজাইম ক্রিয়া করে, কিসে পরিণত হয়? মল্টোজ, মল্টোটাইজ, ক্ষুদ্র ডেক্সট্রানে পরিণত হয়। এরপর দেখো আবার সেম বিক্রিয়াগুলো আছে। সুক্রোজের উপর সুক্রেজ কাজ করে, কিসে পরিণত হয়? গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। ল্যাকটোজের উপর ল্যাকটেজ কাজ করে, গ্লুকোজ আর ক্যালাক্টোজে পরিণত হয়। এগুলো না মুখস্থ করতে হবে। হ্যাঁ, ছোট ছোট করে আমরা বাসায় 2-3 বার পড়বো, তাইলে হয়ে যাবে। আমিষ পরিপাকে দেখো সেম 2টা রস কাজ করে, একটা অগ্নাশয় রস আর একটা কি? একটা অগ্নাশয় রস আর একটা হচ্ছে কি? আন্ত্রিক রস। এই যে নিচে দিয়ে আছে আন্ত্রিক রস। অগ্নাশয় রসটাকে দেখি, ট্রিপসিন, প্রোটিওজ ও পেপটুন, তাই না? আমাদের পাকস্থলীতে পেপটুন,
হ্যাঁ পেপটোনে পর্যন্ত আসছিল, এখন পেপটোনটা কিসে পরিণত হবে? পলিপেপটাইডে পরিণত হবে। এনজাইম কাজ করে কি? ট্রিপসিন কাজ করে। প্রোটিওজ পেপটোনের উপর কাইমোট্রিপসিনও কাজ করে, সে কিসে পরিণত হয়? পলিপেপটাইডে পরিণত হয়। টাইপেপটাইডেজ, হ্যাঁ ঠিক আছে, ট্রাইপেপটাইডের উপর ট্রাইপেপটাইডেজ কাজ করে, ডাইপেপটাইডের উপর ডাইপেপটাইডেজ কাজ করে। হ্যাঁ, এগুলা কিসে পরিণত করে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। কিসে পরিণত করে? অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। আর কোলাজেনের উপর কোলাজিনেজ কাজ করে, সরল পেপটাইডে পরিণত হয়। এগুলো খুবই ইজি, তাই না? একটা দুটোবার বাসায় প্র্যাকটিস করবে তাহলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ এরপর আসি স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক। এটাও একটু পড়তে হবে আমাদের। হ্যাঁ, স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক আবার হচ্ছে দুইটা এনজাইম থাকবে। কি কি থাকবে দেখো? একটা হচ্ছে কি অগ্নাশয় রস, আর একটা হচ্ছে কি আন্তরিক রস থাকে। অগ্নাশয় রস থাকে, আন্তরিক রস থাকে। স্নেহ কণার উপর লাইপেজ এনজাইম ক্রিয়া করে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল উৎপন্ন করে। এগুলো একটু মুখস্থ করতে হবে কষ্ট করে। হ্যাঁ, সিকিউতে এই জায়গাগুলো আসে, সিকিউতে এই জায়গাগুলো আসে, কিছু করার নাই আসলে। আন্তরিক রসে দেখে স্নেহ কণার উপর লাইপেজ এনজাইম ক্রিয়া করে দুটো জিনিস পরিণত করে, মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়, তাই না? আর লেসিথিনেজ এনজাইমের উপর ক্রিয়া করে কিসে পরিণত হয়? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। প্রত্যেকটা বিক্রিয়ায় লাগবে সিকিউতে এই অংশ, শুধুমাত্র ক্ষুদ্রান্তরটা পড়লেই হবে তোমাদের। হ্যাঁ, শুধুমাত্র ক্ষুদ্রান্তর অংশটা পড়লেই হবে, তাহলে আশা করি মোটামুটি লেভেলের একটা কাভার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের খাদ্যের পরিপাক মোটামুটি শেষ হয়ে গেছে, তাই না? মোটামুটি একটা লেভেলে শেষ হয়ে গেছে। তাহলে আমরা কি কি পড়েছি আজকে? হ্যাঁ, খাদ্যের আমরা কি পড়েছি? পাকস্থলী কেন নিজে পরিপাক হয়ে যায় না, যকৃতের কিছু জিনিস পড়ছি, যকৃতে ভৌতকরণ পড়েছি, এবার হচ্ছে সঞ্চয় ভূমিকা পড়ছি, বিপাকীয় ভূমিকা পড়ছি, দুইটা জিনিসে পড়েছি। এরপরে আমরা খাদ্যের পরিপাক, মুখগহ্বরে খাদ্যের পরিপাক পড়েছি। এরপরে কি পড়েছিলাম আমরা বলতো? পাকস্থলী খাদ্যের পরিপাক, এরপরে ক্ষুদ্রান্তের খাদ্যের পরিপাক। এগুলো কিন্তু আমাদের সিকিউর জন্য টপ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সিকিউ, তাই না? টপ মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ। হ্যাঁ, এরপরে দেখো আমরা ছোট ছোট কিছু জিনিস পড়বো। আমাদের কিছু লালা গ্রন্থি আছে, তাই না? এগুলো ক্ষয়ের জন্য আসে, এই কোশ্চেনগুলো ক্ষয়ের জন্য আসে। লালা গ্রন্থি আমাদের টোটাল 3 জোড়া লালা গ্রন্থি থাকে, 3টা লালা গ্রন্থি থাকে। কি কি থাকে দেখো? দেখো, এটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই যে আমাদের দুই কানের নিচে যে চোয়ালের অংশের যে দুইটা গ্রন্থি থাকে, এই দুইটা গ্রন্থিকে বলা হয় প্যারোটিড গ্রন্থি। অনেক সময় এই জায়গাগুলো ফুলে যায়, তাই না? ফুলে যায়। আবার হচ্ছে সাবমানি কি বলতো? সাবমানি হচ্ছে নিচে, সাবমানি হচ্ছে নিচে নিচে নিচে। তাহলে ম্যান্ডিবুলার গ্রন্থি মানে কি? সাবম্যান্ডিবুলার মানে কি? ম্যান্ডিবলের ঠিক নিচে যে গ্রন্থি দুইটা থাকে লালা, সেটাকে বলে সাবম্যান্ডিবুলার গ্রন্থি। সাবলিঙ্গুয়াল, লিঙ্গুয়াল মানে কি? জিওভা না? লিঙ্গ মানে কিন্তু জিওভা। তাহলে কি জিওভার নিচে হা করলে আমাদের জিহ্বার নিচে দুইটা গ্রন্থি থাকে, সেটা হচ্ছে কি? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তাহলে ক্ষয়ের জন্য জিনিসটা আসে, এমসিকিউতে আসে। লালা গ্রন্থি কয়টি বলতো? 6টি। আর কত জোড়া? 3 জোড়া। 3 জোড়া কি কি? প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এর ভিতর দেখো সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? প্যারোটিড গ্রন্থি, ঠিক আছে? সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এটা হচ্ছে ক্ষয়ের জন্য আসে। এই কোশ্চেনটা খ মার্কসের জন্য অনেক বেশি আসে। আচ্ছা, লালার কাজটা ক্ষয়ের জন্য অনেক বেশি আসে। একটু বই থেকে দেখাই, যেহেতু বই তোমাদের কাছে আছে। ক্ষয়ের জন্য আসে লালার কাজ, তাই না? লালার কাজ কি? আমাদের কথা বলতে সাহায্য করে। হ্যাঁ, জেরোস্টিমিয়া একটা রোগ আছে, দেখছো? এই যে এখানে একটা জিনিস, জেরো মানে কি?
হ্যাঁ, জেরোফাইট বলা হয়, শুনছি কখনো? মরুভূমির উদ্ভিদকে জেরোফাইট বলা হয়। জেরো মানে কি? যেখানে শুকনো থাকে, পানি থাকে না। তাহলে জেরোস্টেমিয়া মানে কি? মুখে যদি পানি না থাকে, মানে লালা না থাকে, এই কন্ডিশনটাকে বলা হয় জেরোস্টেমিয়া বলা হয়। লালা কমে যায়। দেখবা যে ধরো রাতের বেলা তুমি অনেক ভয় পাচ্ছ, ধরো তুমি হঠাৎ করে একটা জিন দেখছো, তখন কি হয়? আমরা কথা বলতে পারি না। কেন? অতিরিক্ত ভয়, অতিরিক্ত উত্তেজনা, হ্যাঁ, এইসব কন্ডিশনে আমাদের মুখ থেকে লালার পরিমাণ কমে যায়, লালা নিঃসৃত হয় না। তুমি চাইলেও কথা বলতে পারবে না। দেখবে তুমি অনেক ভয় পাচ্ছ, হঠাৎ করে কিছু একটা দেখছো, জিন দেখছো, ভূতের ভয় পাচ্ছ, আর কথা বলতে পারবে না। দোয়া বলতে যাচ্ছে, দোয়া দোয়া বলতে পারবে না। কেন? লালার পরিমাণ কমে যায়। লালার একটা বড় মেইন কাজ হচ্ছে লালা আমাদের কথা বলতে সাহায্য করে। ঠিক আছে, কথা বলতে সাহায্য করে। দেখো, কথা বলতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। আর যদি লালাক্ষরণ কমে যায়, তখন এই কন্ডিশনকে কি বলা হয়? জেরোস্টেমিয়া। কয়ের জন্য ইম্পর্টেন্ট, জেরোস্টেমিয়া কাকে বলে? ঠিক আছে, দেখো বাইকার্বনেট থাকে, বাফার সিস্টেম। আচ্ছা, তোমরা এই যে যারা খাও না, তেঁতুল টেতুল খাও, এই যে ফুচকা খাও, আমরা কি করি? টক খাই না? টক খেলে মামা আপনি তো আজকে টক কম দিচ্ছেন, আরো দুই তিনবার টক নেই। তাহলে তোমার বডিতে টকটা কি বলতো? টার্টারিক অ্যাসিড না? তেঁতুল থাকে টকে, টকে তেঁতুল থাকে, তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। তাহলে তোমার বডিতে অ্যাসিডের পরিমাণ অনেক বেড়ে যায়। তাহলে কি আমি কি অ্যাসিডের পরিমাণ বাড়াতে পারবো? কারণ আমার রক্তের পিএইচ কিন্তু অলওয়েজ ফিক্স থাকে, 7.45 থেকে 7.35 থেকে 7.45, এটা কিন্তু ফিক্স থাকে। ঠিক আছে, তাহলে রক্তের পিএইচকে ফিক্সড করতে হলে কি হবে? তুমি তো অনেক বেশি টার্টারিক অ্যাসিড খেয়ে ফেলছো, এটাকে ব্যালেন্স করতে হবে। প্রথম এই ব্যালেন্সটা করে হচ্ছে মুখের ভিতরে, লালা করে। এই ব্যালেন্সিং যে মেকানিজম, এই মেকানিজমটাকে বলা হয় বাফার মেকানিজম বলা। বাফার, কারণ বাইকার্বনেট থাকে লালাতে। লালার এই বাইকার্বনেট কি করে? সে কি করে? অ্যাসিডটাকে ব্যালেন্স করতে পারে, বাফার করতে পারে আমাদের বডিতে। ঠিক আছে, এটাই হচ্ছে লালার কাজ। ছোট ছোট কাজ নিজেদের মতো করে ক্ষয়ের জন্য আমরা দিয়ে দিতে পারবো। হ্যাঁ, চক্রিতে আমরা পড়েছি, এগুলো পড়া শেষ আমাদের, তাই না? তো আমরা কিন্তু আজকে অনেক কিছু পড়ে ফেলছি, অনেক তাড়াতাড়ি পড়েছি। অগ্নাশয়, অগ্নাশয় থেকে আসি। অগ্নাশয় থেকে কিছু জিনিস আছে। ঠিক আছে, অগ্নাশয় আসি। অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়, তাই না? নিচের কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয়? এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ। এখন দেখো, অগ্নাশয়ের ভিতর দেখো অনেকগুলো লোভিউল থাকে, ছোট 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 লোভিউল থাকে। দেখো, অগ্নাশয়তে কিন্তু সিকিউ আসে। হ্যাঁ, এই লোভিউল গুলো থেকে যে রসগুলো আসে, এগুলো নিচের দিকে চলে আসে। এখানে দেখো একটা নালিকা আছে। ঠিক আছে, একটা ডাক বা নালিকা আছে। এই ডাকটাকে কি বলা হয় জানো? উইটসাং নালিকা। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, 5 স্টার একটা এমসিকিউ। সেটা কি? উইটসাং নালিকা কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে যকৃতে পাওয়া যায়। উইটসাং নালিকা কোথায় পাওয়া যায়? তাহলে অগ্নাশয়ের ভিতরে কি থাকে? উইটসাং নালিকা থাকে। এই উইটসাং না উপর থেকে কি থাকে? ওই যে পিত্তরসটা আসে, পিত্তরসের সাথে এটা কানেক্ট হয়ে অ্যাম্পুল অফ ভ্যাটারের মাধ্যমে এটা ক্ষুদ্রান্তের ভিতরে যে কোনো রসকে প্রবেশ করতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো এখানে দেখা আছে। দেখো, অ্যাম্পুল অফ ভ্যাটার। ঠিক আছে, অ্যাম্পুল অফ ভ্যাটার কোথায় থাকে? ডিউডেনামে থাকে। এমসিকিউতে এটাও অনেক বেশি আসে। এইগুলো হচ্ছে এমসিকিউর জন্য, আমরা বলছি না লাস্টের অংশগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো থেকে এমসিকিউ আসে আমাদের। তাহলে অ্যাম্পুল অফ ভ্যাটার কোথায় থাকে? ডিউডেনামে থাকে। এটা আবার অগ্নাশয় লিখে দিও না, অ্যাম্পুল অফ ভ্যাটারটা থাকে ডিউডেনামে। উন্মুক্ত হয় ডিউডেনামের মুখটাকে বলা হয় অ্যাম্পুল অফ ভ্যাটার। অ্যাম্পুল অফ ভ্যাটার। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এই জায়গাটা থেকেও আসে, আমরা এই জায়গাটাতে দেখবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আমাদের একটা ইম্পর্টেন্ট জায়গায় আসছি আমরা। অগ্নাশয়ের ভিতরে দেখো, এই যে অগ্নাশয়টা আমরা দেখছি, হ্যাঁ, অগ্নাশয়ের ভিতরে একটা স্পেশাল জায়গা আছে। অগ্নাশয়ের ভিতরে একটা স্পেশাল জায়গা আছে, যে এটাকে যদি আমরা জুম ইন করে দেখি, তাহলে আমরা এই জায়গাটাকে পাবো, এরকম একটা জায়গা পাবো। হ্যাঁ, এই জায়গাটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ছোটবেলা থেকে আমরা কিন্তু এটা নাম শুনে আসছি, তাই না? আমরা অনেকেই এই জায়গাটার নাম শুনে আসছি। এটাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বলা হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেটাকে বাংলায় বলা হয় ল্যাঙ্গারহ্যান্সের দ্বীপপুঞ্জ। কি বলা হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখানে দেখো, এখানে কিছু ধরনের কোষ থাকে। আলফা কোষ থাকে, বিটা কোষ থাকে, ডেল্টা কোষ থাকে, পিপি কোষ থাকে।
তাহলে 4 ধরনের কোষ থাকে। আলফা কোষ থেকে একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে গ্লুকাগন। বিটা কোষ থেকে ইনসুলিন। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য 5 স্টার। সিকিউর ক্ষয়েও আসে, গয়েও আসে। হ্যাঁ, যে উদ্দীপকের চিহ্নিত অংশটি হচ্ছে কি? অগ্নাশয়। এখানে যে কোষগুলো থাকে এর বর্ণনা করো, কোষগুলোকে বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু থাকে, তাহলে এই কোশ্চেনটা আমাদের জানতে হবে। মানে এটা এমন একটা পার্ট যেটা এমসিকিউ খ আর হচ্ছে গ তিনটার জন্য ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন, হ্যাঁ ডেল্টা কোষ, তাই না? ডেল্টা কোষ থেকে কি নিঃসৃত হয়? সোমাটো স্ট্যাটিন নিঃসৃত হয়। পিপি কোষ থেকে কি তৈরি হয়? হ্যাঁ, প্যানকেটিক পলিপেপটাইড ক্ষরণ করে। গ্লুকাগন, কখন আলফা কোষ গ্লুকাগন তৈরি করবে? যখন হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে, রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে। মানে তোমার, আচ্ছা আমরা একটু ক্লিয়ার হই, ইনসুলিনটা একটু ক্লিয়ার হই। ইনসুলিনটা আসলে কি এই জিনিসটা জানতে হবে, যে ডায়াবেটিসের সাথে অনেক সম্পর্কিত হচ্ছে ইনসুলিন জিনিসটা। ধরো তুমি খাইছো, খাওয়ার পরে এটা ধরো একটা রক্তনালিকা, আমাদের পরিপাক হওয়ার পর কি ব্লাডের ভিতরে কি গ্লুকোজগুলো চলে যায় না? ধরো এটা একটা রক্তনালিকা, আমি খেলাম 2 ঘন্টা পর আমার প্রত্যেকটা ব্লাড ভেসেলসে কি আছে? গ্লুকোজ। ধরো এখানে যে রক্তনালিকা আছে এখান দিয়ে গ্লুকোজগুলো পরিবাহিত হচ্ছে, ধরো এখান দিয়ে গ্লুকোজগুলো যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, ব্লাডের ভিতরে গ্লুকোজ থেকে কি কোনো কাজ আছে? আমার বডিকে শক্তি দিতে হলে রক্তনালিকা থেকে এই গ্লুকোজগুলো কোথায় যেতে হবে? প্রত্যেকটা কোষে যেতে হবে। আমার মেন কাজ কি? গ্লুকোজগুলো প্যাট থেকে আমার প্রত্যেকটা সেলে নিয়ে যেতে হবে। তাহলে এটা ধরো একটা সেল, এটা হচ্ছে একটা সেল। তাহলে রক্তনালিকা থেকে গ্লুকোজটা সেলের ভিতরে ঢুকতে হবে। এই যে রক্তনালিকা থেকে গ্লুকোজগুলোকে ধরে সেলের ভিতরে, গ্লুকোজগুলোকে ধরে সেলের ভিতরে নিয়ে যায় একটা বিশেষ হরমোন, এটার নামই হচ্ছে ইনসুলিন। এটার নাম হচ্ছে ইনসুলিন। তাহলে এটা হবে না, ইনসুলিন। তাহলে দেখো, যাদের ইনসুলিন হরমোনটা উৎপন্ন হয় না বা কম উৎপন্ন হয়, যাদের তোমাদের আম্মু আব্বু যাদের হচ্ছে এই রোগটা আছে, ডায়াবেটিস রোগটা আছে, তাদের কি হয় দেখো, ধরো পরিপাক হয়, ভাত খাওয়ার পর পেটে পরিপাক হয়, রক্তনালিকার ভিতরে গ্লুকোজটা চলে যায়, বাট গ্লুকোজটা রক্তনালিকাতেই থাকে, কোষের ভিতরে আর ঢুকতে পারে না। কেন? তাদের বডিতে ইনসুলিন নাই। তখন পুরা রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই জন্য যাদের বাবা মার ডায়াবেটিস আছে, দেখবা যে ওই যে একটা সুই দিয়ে হাতে পিক করার পর ওইখান থেকে রক্ত নিয়ে একটা ব্লাড পরীক্ষা করে ওইখান থেকে কি করে বলতো? পরিমাপ দেখে গ্লুকোজের পরিমাপ কতটুকু, তাই না? ডায়াবেটিস টেস্ট করে যে 8.6, 9.6। তাহলে দেখো রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাচ্ছে, তার মানে এই রক্তনালিকাগুলোতে গ্লুকোজ থাকতেছে বেশি, বাট এগুলা কাজে লাগতেছে না। এগুলোকে কাজে লাগাতে হলে কি হরমোন লাগবে? আমাদের ইনসুলিন নামক হরমোন লাগবে। ঠিক আছে, ইনসুলিন নামক হরমোন লাগবে। তাহলে কি ইনসুলিন হরমোনটা কি করে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় দেয়, রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ফেলে। ঠিক আছে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ফেলে। তাহলে এখানে কি ছিল দেখো, এই যে ইনসুলিন হরমোনটা রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ফেলে। ঠিক আছে, রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে ফেলে। ইনসুলিনের উল্টা কাজটা করে হচ্ছে আমাদের গ্লুকাগন নামক হরমোন। গ্লুকাগন কি করে? ধরো আমি হচ্ছে আজকে রোজা রাখছি, তাহলে কি আমার বডিতে শর্করার পরিমাণ অনেক কমে গেছে না? তাহলে বিভিন্ন জায়গা থেকে কি গ্লুকোজগুলোকে রক্তে দিয়ে দিতে হবে না? তাহলে সারা বডিতে গ্লুকোজগুলো যেতে হবে। হুট করে ধরো আমি কিছুক্ষণ হাঁটতেছি, হাঁটার পর আমার মাথা চক্কর দিচ্ছে, একটু আমরা শুয়ে থাকলে কি হয়, একটু যদি বসে যায় তখন কি হয়? আলটিমেটলি বড় আমার বডি আবার প্রাণবন্ত হয়ে ওঠে। কেন? তখন একটা হরমোন বডিতে নিঃসৃত হয়, সেটা হচ্ছে গ্লুকাগন। তোমার রক্তে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায়, তখন বডিতে একটা হরমোন নিঃসৃত গ্লুকাগন, সেটা গ্লুকোজের পরিমাণকে আবার বাড়ায় দেয়। তাহলে ইনসুলিন কি করে? গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয়, আর গ্লুকাগন গ্লুকোজের পরিমাণ রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, তাই না? 5 স্টার দুইটা লাইন। আর ডেল্টা কোষ কি? সোমাটোস্ট্যাটিন রিলিজ করে। আলফা আর বিটা মানে গ্লুকাগন আর ইনসুলিন, এই দুইটাকে যে জিনিসটা ব্যালেন্স করে সেটা হচ্ছে গ্লুকাগন।
তাহলে আলফা আর বিটা কোষের ক্ষরণ নিয়ন্ত্রণ করে কে? গ্লুকাগন। আর পিপি হচ্ছে প্যানকেটিক পলিপেপটাইড ক্ষরণ করে। তাহলে এটা সিকিউতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি এটা বুঝতে পেরেছো বলো তো? এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে আসি। হ্যাঁ, দেখো গ্যাস্ট্রিক গ্রন্থি, এটাও একটু দেখি, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেহেতু আমরা সবকিছুই পড়বো, তোমাদের অধ্যায়টা সম্পর্কে ধারণা দিব, এই জিনিসটা আমরা একটু দেখি। আমাদের প্রতিদিন 2 লিটার হচ্ছে গ্যাস্ট্রিক জুস তৈরি হয়। কিছু কোষ আছে দেখো, অক্সিন্টিক কোষ, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য 5 স্টার, এগুলো সিকিউতে আসবে, শুধু এমসিকিউর জন্য পড়বো আমরা। অক্সিন্টিক কোষ, হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? প্যারাইটাল কোষও বলা হয়। অক্সিন্টিক কোষগুলোকে কি বলা হয়? প্যারাইটাল কোষও বলা হয়। এগুলো থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয়। 5 স্টার একটা এমসিকিউ। তাহলে বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কোন কোষ থেকে আসে? প্যারাইটাল কোষ থেকেও আসতে পারে, এমসিকিউটা এভাবেও আসতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে নিঃসৃত হয়? অক্সিন্টিক কোষ থেকে নিঃসৃত হয়, তাই না? অক্সিন্টিক কোষ থেকে নিঃসৃত হয়। ঠিক আছে, এরপর মিউকাস কোষ। মিউকাস কোষ থেকে কি আসে? মিউকাস আসে। আমরা বলছিলাম না, মিউকাস সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় মিউকাস আছে আমাদের। আর্জেন্টাফিন কোষ, এখান থেকে সেরোটোনিন নিঃসৃত হয়। এগুলো না এমসিকিউ মুখস্থ করতে হয়, তাই না? যেগুলোকে পেরিস্টালসিস নিয়ন্ত্রণ করে। সেরোটোনিন আমাদের পেরিস্টালসিসটা কি? এটা কণাবারের জন্য আসতে পারে। ধরো আমি একটা খাবার খেলাম, হ্যাঁ, এই খাবারটা আমাদের পায়ুপথ পর্যন্ত কি এমনি যাবে? তাকে কি মোচড়াতে হবে না? পুরো পৌষ্টিক নালীটাতে একটা মোচড় দিতে হবে, একটা ঢেউয়ের মতো মোচড় হচ্ছে নিচ পর্যন্ত, ক্ষুদ্রান্ত বৃহদান্ত গিয়ে পায়ুপথ পর্যন্ত যায়। এই মোচড়টাই যে একটা মোচড় দেয় না, অনেকে বলে না ওয়াশরুমে যাওয়ার আগে পেটে একটা মোচড় দিছে, তার মূলত কি? তখন পেরিস্টালসিস প্রসেসটা হচ্ছে। এই যে মোচড় যেটা দেয়, এগুলোকে মোচড় দিতে 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 আমরা যে জামা কাপড় ধুয়ে একটা মোচড় দিই, পেটেও ঠিক সেম জিনিসটা হয়। এই প্রসেসটাকে বলা হয় পেরিস্টালসিস প্রসেস বলা হয়। ঠিক আছে, জাইমোজেনিক কোষ। জাইমোজেনিক কোষকে কি বলা হয়? চিপ কোষ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। নিচের কোনটাকে চিপ কোষ বলা হয়? জাইমোজেনিক কোষ। নিচের কোনটাকে চিপ কোষ বলা হয়? জাইমোজেনিক কোষ। নিচের কোনটাকে চিপ কোষ বলা হয়? জাইমোজেনিক কোষ। তাই না? জাইমোজেনিক কোষ। ঠিক আছে, জাইমোজেনিক কোষ। তোমরা কি বুঝতে পারছো বলো তো? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো লাগবে না। আচ্ছা, এগুলা হচ্ছে আসে না, আমরা পরে যাই। এখানে সবগুলা এনজাইমের নাম একসাথে লেখা আছে। এখানে দেখো, এখানে একটা চার্ট আছে, তোমাদের পরে গিয়ে দেখবা। এখানে দেখো মুখগহ্বরে কোন কোন এনজাইমগুলো কাজ করে একসাথে লেখা আছে। আমরা প্রথমে এনজাইমের যতগুলো নাম পড়েছি না, সবগুলো এই চার্ট থেকে পড়লেই হবে। আলটিমেট সবগুলো একসাথে সাজানো আছে। পাকস্থলীতে কোন কোনগুলো কাজ করে, এই জিনিসগুলো আমরা দেখবো। ছোট ছোট জিনিসগুলো আমরা দেখবো। নিচে আসলেই দেখবো অগ্নাশয়ে কোনগুলো কাজ করে, দেখো ক্ষুদ্রান্তে কোনগুলো কাজ করে। দেখো আমরা কিন্তু এগুলো কিন্তু ওই যে পরিপাকে পড়েছিলাম, সবগুলো কিন্তু এখানে আছে। খাদ্যের শোষণ, তাই না? এখান থেকে এমসিকিউ আসবে। ক্ষয়ের জন্য আসতে পারে, সিকিউ আসে না। হ্যাঁ, খাদ্যের শোষণ থেকে সিকিউ আসে না, এমসিকিউ আসবে। দেখো পরিশোষণের একক, হ্যাঁ, এটাকে বলা হয় ভিলাই। ঠিক আছে, পরিশোষণের একক বলা হয় ভিলাইকে, পরিশোষণের একক বলা হয় ভিলাইকে বলা হয়, পরিশোষণের একক বলা হয়। মানুষের ক্ষুদ্রান্তে প্রায় 50 লক্ষ ভিলাই থাকে। এই ভিলাইগুলো 10 বর্গ মিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, এগুলো জাস্ট এমসিকিউর জন্য একটু দেখবা আর কি। ঠিক আছে, এমসিকিউর জন্য দেখবা। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা জাস্ট দেখবো কোথায় কোথায় হয়। যেমন কার্বোহাইড্রেটের কোথায় কোথায় হয় দেখো তো, ক্ষুদ্রান্তের জেজুনামে। এমসিকিউর জন্য আমরা দেখবো কার্বোহাইড্রেট হয় কোথায়? ক্ষুদ্রান্তের জেজুনামে হয়। এবং শোষণটা কেমন হয়? 2টা প্রসেস, একটা সক্রিয় শোষণ আর ব্যাপন হয়, ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে। প্রোটিন শোষণ কোথায় হয় দেখো? ডিউডেনাম ও জেজুনাম। এগুলো এমসিকিউর জন্য আসবে, তাই না? সবগুলো এমসিকিউ জাতীয় কোশ্চেন। প্রসেসটা কেমন? সক্রিয় শোষণ ও ব্যাপনের মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, লিপিডটাও একটু কমপ্লেক্স, আসে না লিপিডটা। হ্যাঁ,
কমপ্লেক্স। পানি শোষণটা দেখো, পানি শোষণ কোথায় হয় দেখো, পানি শোষণ প্রধানত ক্ষুদ্রান্তে হয়। আমরা এতক্ষণ পরিপাক পড়ছি, এরপর আমরা শোষণ পড়তেছি। শোষণ মানে কি, যেগুলো পরিপাক হয়েছে এগুলো বডিতে অ্যাবজর্ভ করে নেওয়া, হ্যাঁ, এটাকে শোষণ বলে। ঠিক আছে। আচ্ছা, খনিজ দ্রবণও শোষণ হয়ে থাকে। প্রত্যেকটা জিনিসে, খাদ্যের 6টা উপাদানে কিন্তু আমাদের শোষণ হয়ে থাকে। বাট খনিজ দ্রবণ শোষণটা কিভাবে হয়, সক্রিয় শোষণের মাধ্যমে হয়ে থাকে। এবার হচ্ছে ভিটামিন শোষণ। ঠিক আছে, সবগুলা ভিটামিনই শোষণ হয়। কোথায় হয় দেখো, এডেক্ট, এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ভিলাই হবে। তাহলে এডেক্ট স্নেহ পরিপাককারী, হ্যাঁ, চর্বিতে দ্রবণীয় যে ভিটামিনগুলো আছে এগুলো হচ্ছে ক্ষুদ্রান্তের ভিলাই হবে। হ্যাঁ, আর ভিটামিন সি আর ভিটামিন বি কোথায় হবে, ক্ষুদ্রান্তের ইলিয়ামে। তাহলে ক্ষুদ্রান্তের ভিলাই হবে কোনটা, এডেক্ট, আর হচ্ছে ক্ষুদ্রান্তের ইলিয়ামে হবে ভিটামিন বি সি। এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা আসি আস্তে আস্তে পরের অংশগুলোতে আসি। বৃহদান্ত, তাই না, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ক্ষয়ের জন্য আসতে পারে। বৃহদান্তের কিছু পার্ট আছে, দেখো এখানে সিকাম থাকে। এখানে একটা 5 স্টার এমসিকিউ আছে, যে এমসিকিউটা আসে দেখো সিকাম। ক্ষুদ্রান্ত কিন্তু এখানে শেষ। বৃহদান্তের প্রথম অংশটা সিকাম। সিকামের পর কি থাকে দেখো তো, সিকামের পর থাকে আমাদের কোলন। এই যে এই কোলনটা থাকে, এদিকে যায় উপরের দিকে, যেটা আছে অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ, তাই না, অনুদৈর্ঘ্য, এটা থাকে ট্রান্সভার্স, আর এটা হচ্ছে নিচের দিকে নেমে যায়। মানে এটা হচ্ছে অনুদৈর্ঘ্যের এই জিনিসটার নাম হচ্ছে অ্যাসেন্ডিং, ট্রান্সভার্স, ডিসেন্ডিং, 3টা নাম আছে এটা। হ্যাঁ, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন। এরপর আসে আমাদের মলাশয়টা, মলাশয়টা আসে। বাট এখানে একটা 5 স্টার এমসিকিউ আছে। এই যে আমরা এখানে দেখতেছি কি সিকাম আছে, সিকামের এখানে একটা ছোট জিনিস থাকে, এটাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। তোমাদের এখানে কারো অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে বলো তো, অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সটা, হ্যাঁ, অনেকের হচ্ছে অপারেশন হয়ে থাকে, তাই না, অ্যাপেন্ডিক্সটা অ্যাপেন্ডিসেক্টমি বলা হয়, তাই না। আমরা তো আগে হচ্ছে কি করতো, কেটে অপারেশন করা হতো, এখন সরাসরি কিভাবে করা হয় বলো তো, হ্যাঁ, ল্যাপারোস্কোপি। তোমরা কি নাম শুনেছো কোনে? হ্যাঁ, বেশিক্ষণ ক্লাস হবে না আর, ঠিক আছে, শেষ করে দেবো, অর্থাৎ তো আমাদের প্রায় শেষ দিকে আর কি। হ্যাঁ, ল্যাপারোস্কোপি যে পেটের ভিতরে ফুটা করে একটা ক্যামেরা দিয়ে পেটের ভিতর দেখে, এরপর হচ্ছে ওই জায়গাটাকে কেটে নিয়ে আসে, এটাকে বলা হয় ল্যাপারোস্কোপি বলা হয়। যাদের হয়েছে তারা জানো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অংশগুলো জানবো। তাহলে এখানে এমসিকিউটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা কি সিকাম, তাই না, সিকাম। সিকামে কি থাকে, অ্যাপেন্ডিক্সটা থাকে আমাদের, সিকামে অ্যাপেন্ডিক্সটা থাকে। 5 স্টার একটা এমসিকিউ, এই যে দেখো সিকামের সাথে যুক্ত থাকে অ্যাপেন্ডিক্স, এমসিকিউর জন্য 5 স্টার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি আমাদের এখানে ব্যবহারিকগুলো আছে, এগুলো লাগবে না। এরপর আমাদের আরেকটা টপিক আছে স্থূলতা, এটাই আমাদের লাস্ট টপিক আছে, স্থূলতা। স্থূলতা কি, আমাদের বডিতে সবারই ফ্যাট থাকে, তাই না, ফ্যাট অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট অতিরিক্ত ফ্যাট আমাদের জন্য ভালো না। আমাদের বডির দৈহিক ওজনের যদি 20% বা তার বেশি পরিমাণ মেদ থাকে, তখন তাকে কি বলা হয়, স্থূলতা বলা হয়। এটা কমার্সের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কয়ের জন্য আসে, তাকে স্থূলতা বলা হয়, তাকে স্থূলতা বলা হয়। ঠিক আছে, স্থূলতা বলা হয়। তাহলে আমাদের বডি যদি 20%-এর বেশি ফ্যাট থাকে, তখন তাকে স্থূলতা বলা হয়, কমার্সের জন্য আসবে। এরপর দেখো একটা সূত্র আছে, এমসিকিউর জন্য আসে, সেটা কি, বিএমআই, বডি মাস ইন্ডেক্স। এটা কি, দেহের ওজন বাই উচ্চতা স্কোয়ার। তাহলে এটার একক হবে কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার, কেজি পার মিটার স্কোয়ার। তাহলে বিএম এর একক কি, কেজি পার মিটার স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। একজন স্বাভাবিক মানুষের নর্মাল বিএমআই হচ্ছে 18.5 থেকে 25। আচ্ছা, আমরা এর নিচে যাই, ওখানে একটা চার্ট আছে আমাদের, এই চার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ম্যাথও আসে। দেখো বিএমআই 18.5 থেকে যদি 25 পর্যন্ত থাকে, তাহলে এটা স্বাভাবিক ওজন।
যদি এর নিচে থাকে 18.5-এর নিচে থাকে তাহলে কি ওজন তার অনেক কম। এরপর কারো যদি 25 থেকে 30 পর্যন্ত থাকে এটাকে অতিরিক্ত ওজন বলা হয়। 30 থেকে মূলত কি শুরু হয়? স্থূলতা শুরু হয় আমাদের। 30 থেকে মূলত আমাদের স্থূলতা শুরু হয়ে থাকে। 30 থেকে 35 দেখো 5 করে বাড়তেছে। 30 থেকে 35 পর্যন্ত প্রথম শ্রেণী, 35 থেকে 40 পর্যন্ত দ্বিতীয় শ্রেণী, আর 40-এর উপরে বললে এটাকে বলা হয় তৃতীয় শ্রেণীর। এটাকে বলা হয় মরবিড কন্ডিশন। মরবিড, এই যে মরবিড। মরবিড কি দেখো 50 থেকে 100 যদি হয়, 50 থেকে 100, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 50 থেকে 150 পর্যন্ত হলে তাকে মরবিড স্থূলতা বলা হয়, মরবিড। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। দেখো বেরিয়াট্রিক্স ওয়ার্ডটাও আসে কয়ের জন্য। বেরিয়াট্রিক্স কাকে বলে? দেখো চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় স্থূলতার কারণ, প্রতিরোধ, চিকিৎসা, অস্ত্রোপচার মানে কি অপারেশন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা তাকে বলা হয় বেরিয়াট্রিক্স বলা হয়। তাকে কি বলা হয়? বেরিয়াট্রিক্স বলা হয়। কয়ের জন্য আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। কারণ দেখো স্থূলতার সাথে বেরিয়াট্রিক্স ওয়ার্ডটার কোনো মিল নাই, এই জন্য এটা এমসিকিউতে দিয়ে দেয় অনেক বেশি। ঠিক আছে, এটা এমসিকিউতে দিয়ে দেয়। স্থূলতার কারণ এগুলো না সিকিউতে আসে, অনেকবার আসছে, ছোট ছোট অংশগুলো আকারে আসছে সিকিউতে। এটা একটু আমরা দেখি। হ্যাঁ, দেখো স্থূলতা কি জিনগত হতে পারে। ধরো একজনের বাবা মা অনেক বেশি মোটা, তাই না? সেই ক্ষেত্রে সন্তানও মোটা হয়ে থাকে। 80% ক্ষেত্রে হয়ে থাকে। তোমার বাবা মা মোটা থাকবে মানে তুমিও মোটা হবা। পারিবারিক জীবনযাত্রায় বাবা মা মোটা হলে তুমি মোটা হবা কেন? একটা হচ্ছে জিনগত মোটা হবা, আর একটা হচ্ছে দেখো তোমার মা বার্গার খায় অনেক বেশি, সন্তান হিসেবে তুমি কি বার্গার খাবা না? তুমিও খাবা। মানে তোমার বাবা মার যে লাইফ স্টাইল তুমিও কিন্তু সেম। তুমি তো বাচ্চা, তুমি কি করবা? তোমার বাবা মা যা খায় তুমিও তা খাও। তাহলে সেম লাইফ স্টাইলের কারণে দেখো পারিবারিক একটা জীবনযাত্রার ফলে স্থূলতা হয়ে থাকে। মা বাবা যেটা খায় সন্তানও সেটা খায়। তাহলে তোমার জীবনযাত্রার উপর তোমার স্থূলতাটা নির্ভর করে। আবেগ, যারা অলওয়েজ ডিপ্রেশনে থাকো, হ্যাঁ, যারা অলওয়েজ বিষাদ থাকে, ক্রোধ থাকে, অনেক রাগী হয়, এরা দেখবা যে কি হয় কিছু সময় পর গিয়ে একটা মোটা হয়ে যায়। তুমি অনেক ডিপ্রেস থাকলে দেখবে যে মোটা হয়ে যাবা। স্থূলতার একটা বড় কারণ হচ্ছে এটা। কর্মক্ষেত্র, যারা চাকরিজীবী সবচেয়ে বেশি মোটা হয় কারা? যারা কম্পিউটারে কাজ করে, অফিসে কাজ করে, ব্যাংকার যারা হয়, এরা দেখবে যে বসতে 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 পেটটা মোটা হয়ে যায়। হ্যাঁ, তাহলে তোমার কর্মক্ষেত্রের উপরও অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্থূলতাটা। মানসিক আঘাত, হ্যাঁ, কোনো ধরনের অত্যাচার, হ্যাঁ, বা হচ্ছে নিপীড়িত হয়েছ, বাল্য বিবাহ, এগুলোর কারণেও অনেক সময় কি হয় ওজন বেড়ে যায়। বিশ্রাম, তুমি অতিরিক্ত বিশ্রাম নাও, হ্যাঁ, তুমি এসি চালাই দিয়ে রাখো, তুমি বাইরে খেলো না, অলওয়েজ ভিডিও গেমস খেলো, তাহলে তোমার কি হবে? অতিরিক্ত বিশ্রাম হয়ে যাবে, তখন তোমার স্থূলতা হবে। এই যে গেমস খেলার কারণে কায়িক শ্রম কমে যায়। এরপর নিচে দেখো লিঙ্গ বেধে। দেখো দেখো পুরুষদের হচ্ছে নারীদের থেকে পুরুষদের বডিটা মাস্কুলার হয় অলওয়েজ। হ্যাঁ, পুরুষদের বডিটা অলওয়েজ মাস্কুলার হয়, বাট না মেয়েদের মাস্কুলার হয় না। এই জন্য মেয়েদের বডিটা অনেক বেশি নরম থাকে। এখন দেখো হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ইকুয়াল খাওয়া খাচ্ছে, তাই না? পাশে যেটা রান্না করে মেয়েরাও যা খায়, ছেলেরাও কিন্তু তা খায়, তাই না? বাট মেয়েদের কিন্তু এতটা রিকোয়ারমেন্টস নাই। ধরো একটা ছেলের 200 কিলো ক্যালোরি দরকার, একটা মেয়ের 1800 দরকার, বাট খাওয়ার সময় কিন্তু তারা সেম ভাবে খাচ্ছে। তাহলে দেখো ছেলের রিকোয়ারমেন্টসটা ফুলফিল আছে, বাট মেয়ের 1800 দরকার, সে খাচ্ছে 2000, তখন তার কি হয়ে যায়? স্থূলতা হয়ে যায়। তাহলে নারীদের একটু বেশি স্থূলতা বেশি হয়, কারণ নারীদের ক্যালোরির পরিমাণ কম লাগে, নারীদের বডিতে ক্যালোরির পরিমাণ কম লাগে। যদি একই পরিমাণে আহার করে সেই জন্য নারীদের মেদ জমে যায়। গর্ভাবস্থা একটা মেয়ে কতটুকু বাড়ে? এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। একটা মেয়ের গর্ভাবস্থায় 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যায়। তুমি ঘুমাও না, সারা রাত জেগে থাকো, তাই না? তখন হচ্ছে তোমার কি হবে? স্থূলতা বা ওজন বৃদ্ধি পাবে। তোমার শিক্ষার অভাব, তুমি জানো না কিভাবে সুষম খাদ্য খেতে হয়, তাহলে তোমার ওজন বাড়তে পারবে। তোমার কোনো অসুখ, এটা খুবই ইম্পর্টেন্ট, যে 12 নাম্বারটা স্টার দিয়ে রাখো। 11, 12 দুইটাই ইম্পর্টেন্ট। দেখো একটা ডিজিজ আছে পিওএস, নাম শুনছো মেয়েরা হয়তো, বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। নাম শুনেছো কিনা? পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই রোগটা হলে ওভারিতে পলি মানে কি অনেকগুলা, সিস্ট মানে কি ছোট ছোট সিস্ট হয়ে গেছে। হ্যাঁ, ওভারিতে যদি ছোট ছোট অনেকগুলো সিস্ট হয় এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারি সিনড্রোম।
নারীরা তখন মোটা হয়ে যায়, একটু মোটা হয়ে যায় তারা। কুশিং সিনড্রোম, কিছু জেনেটিক রোগ আছে। হাইপোথাইরয়েডিজম, অপশানে হাইপার দিয়ে তোমাকে কনফিউজ করে দিতে পারে। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েডের হরমোনের পরিমাণ কমে গেলে তাকে কি বলে আমরা, হাইপোথাইরয়েডিজম। তখন হচ্ছে তোমার কি হতে পারে, স্থূলতা হতে পারে। স্থূলতার জন্য আমরা অনেকগুলো ওষুধ ব্যবহার করি, দেখো তো কি কি আছে। কর্টিকোস্টেরয়েড, আর হচ্ছে বিষণ্ণতা দূর করার ওষুধ, সেটা কি অ্যান্টিডিপ্রেসেন্ট। আচ্ছা না, স্থূলতা কি কি ওষুধের কারণে হতে পারে, একটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড, যে স্টেরয়েড জাতীয় ওষুধ খাই না আমরা, ব্যথার ওষুধ কথার সাথে খেয়ে ফেলি, তাই না। এরপর হচ্ছে বিষণ্ণতা দূর, ডিপ্রেশনের ওষুধ খাই আমরা, অ্যান্টিডিপ্রেসেন্ট, ঘুমের ওষুধ খাই, এগুলো নাকি না তোমার শরীর বাড়ায়। এরপর হচ্ছে ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। হ্যাঁ, জন্ম নির্ধারক যে বড়িগুলো আছে এগুলো দেখবে যে মেয়েদের পেট বাড়াই ফেলে, মেয়েদের পরিমাণ বাড়ায়, অনেক ধরনের প্রবলেম সৃষ্টি করে, মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম করে, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করে। হ্যাঁ, এগুলোর কারণে মোটা হয়ে যায় মেয়েরা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা দেখো, স্থূলতার কারণে মানুষের আয়ু কিন্তু 10 বছর কমে যায়। হ্যাঁ, সাবধান, বেশি খাওয়া যাবে না, আমরা কম কম খাবো। ঠিক আছে, কি কি হয় দেখো, অনেক অনেক ক্ষতি করে। হ্যাঁ, তুমি যদি মোটা হয়ে যায় তোমার অনেক ক্ষতি হবে, উচ্চ রক্তচাপ হবে, তোমার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে, তোমার কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে, তোমার ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যাবে। বলছি না, রক্তের চর্বিকে কি বলা হয়, ট্রাইগ্লিসারাইড বলা হয়, এগুলোর পরিমাণ অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, অতিরিক্ত মেয়েদের কারণে দেখো ডায়াবেটিস, পুরুষের দেখো 64%, মেয়েদের দেখো কতটা বেশি হচ্ছে, 77% ডায়াবেটিস হওয়ার চান্স থাকতেছে। ঠিক আছে, এগুলো যে সংখ্যা জানতে হবে। এখন স্থূলতার কারণে আমাদের অনেকগুলো ডিজিজ হয় স্বাভাবিকভাবে। স্থূলতার কারণে কোলেস্টেরল পরিমাণ বেড়ে যাচ্ছে, রক্তে চর্বির পরিমাণ বাড়তেছে, তার মানে হার্টে ব্লক হয়ে যাবে, সবার আগে হার্ট ডিজিজ হবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, হার্ট অ্যাটাক হবে, হার্ট ফেলিওর হবে, গর্ভাবস্থায় প্রেগনেন্ট হওয়ার পর জটিলতা তৈরি হবে। হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেলে মেয়েদের অনেক বেশি প্রবলেম হবে। বন্ধ্যাত্ব মানে কি, বাচ্চা জন্ম দিতে পারে না, তাই না। আচ্ছা, ক্যান্সারও হতে পারে, অস্টিওআর্থ্রাইটিস, হাড়ের সমস্যা হতে পারে, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে। টাইপ 1 দিয়ে তোমাদের কনফিউজড করে দিবে কিন্তু এখানে। হ্যাঁ, আমাদের স্থূলতার জন্য টাইপ 2 ডায়াবেটিস হয়। শ্বাস প্রশ্বাসের জটিলতা হয়, বলে না যে পলিপ হয়েছে, যাদের মাংস বাড়ে তাদের কি হয়, নাকের যে ছিদ্রগুলো এগুলো ছোট হয়ে যায়, তখন শ্বাস প্রশ্বাসে নিতে পারে না। ঠিক আছে, এই ডিজিজগুলো হয়ে থাকে। আর বেরিয়াট্রিক্স তো আমরা বলছি, তাই না, বেরিয়াট্রিক্স যেখানে স্থূলতা নিয়ে আলোচনা করা হয় এটাকে বেরিয়াট্রিক্স বলা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে আমরা কি করব, প্রতিরোধ করব কিভাবে, আমরা নিয়মিত ব্যায়াম করব, ইজি ইজি জিনিস এগুলো না। কখয়ের জন্য আসে, স্থূলতার কারণ কি, গতে আসলে স্থূলতার প্রতিরোধ করব কিভাবে, সেটা ঘতে আসে, খুবই ইম্পর্টেন্ট। ঘতেও আসতে পারে, এমসিকিউতে এগুলো আসে, এটা সিকিউ দিয়েই দিতে পারে যে কোনো সময়। স্বাস্থ্য মানে আমরা যে খাবারগুলো খাবো, এখানে ধরো তুমি প্রতিদিন মাংস খাও বা তরকারি খাও না, তোমার মাংসতে কি হয়, ফাইবারের পরিমাণ কম থাকে, আর শাকসবজিতে ডাঁটি থাকে না, এগুলোতে ফাইবারের পরিমাণ অনেক বেশি থাকে। এগুলো কিন্তু বডির জন্য ভালো, তাহলে আমাদের ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে। এরপর তেল চর্বি ফাস্টফুড খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, এগুলো কম খেতে হবে। বেভারেজ খাওয়া যাবে না, হুট করে হচ্ছে মন চাইছে একটা ইলেকট্রোলাইজ ড্রিঙ্কস খেয়ে ফেলবো, হুট করে মন চাইছে একটা কোক খেয়ে ফেলবো, এগুলো কিন্তু খাওয়া যাবে না। ঠিক আছে, ফল শাকসবজি খেতে হবে, বিনোদন নিতে হবে, বাইরে খেলতে হবে, ভিডিও গেমস খেলা যাবে না। ঠিক আছে, এরপর কিছু ওষুধ আছে। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যারা দেখবে মোটা হয়ে যায় তাদের ডাক্তারে কিছু ওষুধ দেয়, অরলিস্টেট দেয়, ফেন্টারমিন দেয়, ক্লরকেসেরিন দেয়, কিছু কিছু ওষুধ আছে ছোট ছোট, এগুলো জাস্ট নামটা একটু জানবা, এটাই আমরা ইউজ করি, অরলিস্টেটটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এরপরে দেখো একটা হরমোন আছে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, জিআই হরমোন বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন, এটাকে ম্যাজিক বুলেট বলা হয়। এমসিকিউর জন্য 5 স্টার একটা এমসিকিউ, সেটা কি, ম্যাজিক বুলেট কোন হরমোনকে বলা হয়, জিআই হরমোন, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হরমোন। এটা তোমাদের অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেষ হয়ে আসছে ক্লাস, বেশিক্ষণ হবে না। ঠিক আছে, বেশিক্ষণ নেব না ক্লাস, আমাদের শেষ দিকে পড়াশোনা। তাহলে এটাকে বলা হয়, জিআই হরমোনকে বলা হয় ম্যাজিক বুলেট বলা হয়। ঠিক আছে, আরো কিছু দেখো, আমরা কিছু সার্জারি করি। আমরা ল্যাপারোস্কোপি করে করে মাংসগুলোকে কেটে ফেলে দিই, ল্যাপারোস্কোপি করতে পারি, গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করি, গ্যাস্ট্রিক স্লিপ করি। হ্যাঁ,
অনেকগুলো হচ্ছে আমরা সার্জারি করতে পারি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পেপটিক আলসার হয়ে যায়, তাই না? পাকস্থলীর ভিতরে ফুটা হয়ে যায়। কেন হয়? ঠিকমতো যদি তুমি ঠিকমতো না খাও, হঠাৎ করে হাইড্রোক্লোরিক অ্যাসিড চলে আসে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কী করে? একটা ছিদ্র করে দিতে পারে। আবার আমরা কিছু ওষুধ খাই, ব্যথার ওষুধ কথার সাথে সাথে খেয়ে ফেলি। ব্যথার ওষুধ আমাদের অনেক বেশি প্রবলেম করতে পারে, তাই না? কিছু কিছু জিনিস কিন্তু আমাদের অনেক প্রবলেম করে। ফলে পাকস্থলীতে ফুটো হয়ে যায়। এটাকে বলা হয় পেপটিক আলসার বলা হয়। এটা কি বলা হয়? পেপটিক আলসার। ঠিক আছে। এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এটার কারণেও হতে পারে। এটা আমাদের পাকস্থলীতে থাকে, এটা পরিমাণ যেন অনেক বেশি হয়ে যায়, তখন আমাদের পেটে ছিদ্র করে দেয়। এটা আলসার হয়ে যায়, অনেক পেইনফুল, পেটে অনেক জ্বালা পোড়া করে এই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। এগুলো কয়ের জন্য আসে? পিত্তথলিতে পাথর হয়, তাই না? পিত্তথলিতে পাথর হয়। এই যে পিত্তথলিতে কোলেস্টেরল, বিলিরুবিন ইত্যাদি কিন্তু জমা হতে 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 হ্যাঁ, বাদামি বা সাদা কালারের কি হয়, কিছু ছোট ছোট দানা দেখা যায়, তোকে পিত্ত পাথর বলা হয়। পিত্তে অতিরিক্ত পরিমাণ কোলেস্টেরল ও বিলিরুবিন থাকে। কোলেস্টেরল ও বিলিরুবিন থাকে। ঠিক আছে। লিভার সিরোসিস হয় লিভারে। হ্যাঁ, ওই যে ফ্যাটি লিভার যাদের হয়, ফ্যাটি লিভার হওয়ার পর একটা সময় পর গিয়ে লিভারটা হার্ড হওয়া শুরু করে। ফ্যাটি লিভারের গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 তখন পর্যন্ত নর্মাল থাকে। এরপর একটা সময় লিভারটা হার্ড হয়, এটাকে বলা হয় ফাইব্রোসিস। ফাইব্রোসিসটারও এরকম গ্রেড আছে। এরপর এটা একটা সময় পরে গিয়ে কী হয়ে যায়? লিভার সিরোসিস হয়ে যায়। লিভার সিরোসিস হয়ে যায়। ফ্যাট জমে জমে এটা হতে পারে। আবার লিভারে দুই তিনটা ভাইরাস অ্যাটাক করে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস। তোমরা তো ভ্যাকসিন দিয়েছো, তাই না? যারা দাও নেই, তারা দিয়ে ফেলবে টিকা। হ্যাঁ, হেপাটাইটিস বি ভাইরাসের টিকা, হেপাটাইটিস সি ভাইরাসের টিকা। এগুলোর কারণে হচ্ছে কি লিভার সিরোসিস হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট। হেপাটাইটিস সি হলে তো অনেক সমস্যা হয়। ঠিক আছে, আমরা এগুলো দেখবো, এগুলো পড়লে হবে। ছোট ছোট জিনিস তো পড়লে হবে। অ্যাপেন্ডিসাইটিস ছোট ছোটোভাবে আমরা পড়ছি, তাই না? আমরা অ্যাপেন্ডিক্সে কোথায় থাকে? সিকেমে থাকে। ওখানে ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে। কোনোভাবে কোনো একটা খাদ্যর কণা যদি ওখানে ঢুকে, এটা ইনফ্লামেশন হয়, প্রচুর লেভেলের ব্যথা হয়, তাই না? রাইট সাইডে নিচের দিকে ব্যথা হয়, তখন কি হয়? অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিতে হয়। এটাকে কি বলা হয়? হ্যাঁ, অ্যাপেন্ডিসেক্টমি বলা হয়। আর এটা যখন ইনফ্লামড হয়, দেখো, প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস, মানে প্রদাহ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, সিকিউতে আমরা টোটাল হচ্ছে কিছু জিনিস পড়ি আমরা আজকে। তাহলে কি কি পড়ছি? অনেকগুলো সিকিউ আমরা প্র্যাকটিস করছি। ফার্স্টে হচ্ছে আমরা কি পড়েছিলাম? পাকস্থলী নিজে কেন পরিপাক হয়ে যায় না, এটা দেখেছিলাম, এটা আসে। এরপর হচ্ছে আমরা কি পড়ছিলাম? যকৃতের ভৌত গঠন পড়ছিলাম, কি কি হ্যাঁ কি কি অংশ থাকে এটার ভিতরে, এটাও সিকিউতে আসতে পারে। যকৃতের দুইটা জিনিস 5 স্টার, সেটা কি ছিল? বিপাকীয় ভূমিকা, সঞ্চয় ভূমিকা। এগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। 5 স্টার কিছু জিনিস যেগুলো আসে সবসময়। ঠিক আছে, সবচেয়ে বেশি আসে। খাদ্য পরিপাকে আসে। খাদ্য পরিপাকে আমরা কি কি জিনিস পড়েছিলাম? খাদ্য পরিপাকে হচ্ছে আমরা পড়েছি 3টা খাদ্যের, একটা মুখগহ্বরের খাদ্যের, পাকস্থলীর খাদ্যের পরিপাক, ক্ষুদ্রান্তের খাদ্যের পরিপাক। সিকিউতে আসবে কোনটা? হয় পাকস্থলীর খাদ্যের পরিপাক আসবে, নাহলে ক্ষুদ্রান্তের খাদ্যের পরিপাকটা আসবে। ঠিক আছে, এর ভিতরে সিকিউ চলে আসবে। এরপর আমরা কি পড়েছিলাম? পাকস্থলীর গঠন পড়েছিলাম, এটাও আসতে পারে। লালার কাজ পড়েছিলাম, এটাও আসতে পারে কমার্সের জন্য। ঠিক আছে, আর হচ্ছে স্থূলতা, এটাও একটা সিকিউ দিয়ে দিতে পারে। অনেক বোর্ডে কিন্তু আসছে। হ্যাঁ, ঢাকার বাইরে যারা আছো এদের জন্য ইম্পর্টেন্ট, অনেক বোর্ডে আসে স্থূলতা থেকে। ঠিক আছে, তোমাদের কোশ্চেন আছে কিনা বলো তো? আমরা কিন্তু সামারাইজ করে দিলাম, ছোট ছোট জিনিসগুলো কিন্তু পড়ে ফেলছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার, সবাই মোটামুটি বুঝতে পেরেছো ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটা অধ্যায় নিয়ে, অন্য একটা ক্লাস নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। তোমরা বাসায় একটু পড়বে শেষ সময়। হ্যাঁ, একটু ক্লাসগুলো করলে কি হয়, একটা আলাদা একটা আইডিয়া হয়ে যায়। ঠিক আছে, তখন হচ্ছে অনেক ভালো রেজাল্ট করা যায়। হ্যাঁ, তোমার একাডেমিকে তোমাকে A+ পেতে হবে, তাহলে তোমার অ্যাডমিশনটা ইজি হয়ে যায়। একাডেমিকে A+ না পেলে কিন্তু অ্যাডমিশন অনেক মার্কস কেটে ফেলে, তখন কিন্তু অনেক প্রবলেম হয়।
সো আমরা ইনশাল্লাহ ভালো করে পড়বো, ভালো করে পরীক্ষা দিবে তোমরা। সবার সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো অন্য একটা ক্লাসে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।